দেখো নিউ পজিশন যে ক্রস করে এইভাবে চলে যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে আমাদের স্ট্রেট লাইন গ্রাফ। দেখো ওয়াই ইকুয়াল টু 3x ইকুয়েশনটা দেওয়া মাত্র এর মধ্যে একটু চেঞ্জ হলো। আগে আমরা বলতাম যে এক্স স্কয়ারের যদি কোনো ফাংশন থাকে সেটা ভেবে যে প্যারাবোলিক গ্রাফ, দেখো এর মধ্যে এইভাবে চেঞ্জ হবে, সেটা হচ্ছে ঠিক মিটার। এটাই কিন্তু বলেছে যে আপনি যে ডিসপ্লেসমেন্ট বলেন না। দেখো প্রথমে আগে চিনতে হবে আইডেন্টিফাই দ্য মোশন, এটা কি মোশনকে বলা হচ্ছে। কিন্তু 9, 10, 11 তুমি যখন 9, 10 এ পড়েছিলে সেখানে যে গ্রাফিক্যাল মেথড যেটা সেটা কিন্তু খুব কম ছিল আমাদের সিলেবাসে। গ্রাফিক্যাল মেথডের উপর কোশ্চেন তো খুবই কম আসতো, বা ছিল দু একটা, কিন্তু বিরাট কিছু তাদের ফাংশন থাকেনি। অর্থাৎ তার গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে দিয়ে কোশ্চেন সলভ করা বা খোদ গ্রাফের প্রবলেম সেরকম তো কিছু থাকেনি। এটা কিন্তু তোমরা প্রথম ইন্ট্রোডিউস হচ্ছে ক্লাস 11-এ। এবং এই যে গ্রাফিক্যাল মেথড আমার শুরু হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশন দিয়ে বা একমাত্রিক গতি দিয়ে, এটা কিন্তু চলতে চলতে পুরো 12 পর্যন্ত কিন্তু গ্রাফিক্যাল মেথড, প্রতিটা চ্যাপ্টারের একটা টপিকেই কিন্তু গ্রাফিক্যাল মেথড। গ্রাফিক্যাল মেথড যে খুব টাফ এমন নয়, শুধু যদি তুমি যে কোনো একটা চ্যাপ্টারে ওয়ান ডাইমেনশনাল মোশনেই তুমি যদি গ্রাফিক্যাল মেথডটা শিখে যাও, তাহলে তোমার পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে সেখানে গ্রাফিক্যাল মেথডে কোনো সমস্যা তো হবে না। এই জন্যই আমি বললাম এবারে ডাইরেক্ট যখন তোমাদেরকে পড়ানো হয় সেখানে যেহেতু কোশ্চেনের অতটা ভান্ডার থাকে না বা সবাইকে দেওয়ার মতনও থাকে না, সেই জন্য যে গ্রাফিক্যাল মেথড শেখার জন্য যেসব প্রবলেমগুলো করা দরকার, অর্থাৎ যেসব প্রবলেমগুলো করলেই তোমার গ্রাফিক্যাল মেথডের কোনো সমস্যা আর থাকবে না, আমি সেই সমস্ত প্রবলেমগুলোকেই নিয়ে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসেছি। তাতে কিছু জেইর রয়েছে, কিছু নিটের রয়েছে, কিছু তোমার কেমব্রিজ ইউনিভার্সিটির দু একটা রয়েছে এবং ইরোডফতে একটা রয়েছে। তো আমরা গ্রাফিক্যাল, দেখো যারা যারা পড়েছো তারা ভালো, তারা আর একবার দেখে নাও। আর যারা যারা গ্রাফটা পড়োনি এখনো পর্যন্ত তারাও তাহলে তারা শুরু থেকে শুরু করো, এবং যারা পড়েছো তারা আর একবার দেখে নাও। তাই আমি শুরু করে মিনিট 15 বা 20 মিনিট ধরে আমরা আগে গ্রাফটা শিখবো, গ্রাফ কি, কিভাবে মেথড কাজ করে এবং গ্রাফ কি অ্যাকচুয়ালি। তারপর আমরা চলে যাব প্রশ্নতে। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি যে গ্রাফ। ওকে, হ্যাঁ, তো আমরা শুরু করছি গ্রাফ। তো গ্রাফ শুরু করতে গেলে আগে একটা জিনিস বলা হয় যে গ্রাফকে একটা গ্রাফ সম্পর্কে একটা কথা মানে বরাবরই বলা হয়, যেমন ওহমের সূত্র। ওহমের সূত্রে ওহম কিন্তু এটা বলেনি যে পোটেনশিয়াল প্রপোর্শনাল টু কারেন্ট, অর্থাৎ বিভব প্রবাহ মাত্রার সমানুপাতিক। ওহম বলেছিল বিভব এবং প্রবাহ মাত্রা যদি বাইরের থেকে সমস্ত যে ফ্যাক্টরগুলো রয়েছে, উষ্ণতা এবং পরিবাহীর উপাদান, যদি এগুলো স্থির থাকে তাহলে সর্বদা বিভব এবং কারেন্টের গ্রাফ হবে স্ট্রেট লাইন। অর্থাৎ গ্রাফকে বলা হয় বেস্ট সায়েন্টিফিক রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ বলতে পারি আমরা যদি কোনো একটা গ্রাফকে দেখে আমরা যে কোনো ভাষাতে নিজের মতন করে কনভার্ট করে নিতে পারি। অর্থাৎ গ্রাফের এটা একটা গ্রাফকে বলা যায় যে, ধরো কোনো একটা ফাংশন রয়েছে, মনে করো ওয়াই অ্যাজ এ ফাংশন। আচ্ছা এক মিনিট, আগের দিনে আমাকে বলেছিলেন যে হ্যাঁ, দেখো ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, আমরা এরকম কোনো একটা বলতে পারি। অর্থাৎ ওয়াই এমন একটা জিনিস যেটা এক্স এর উপর ডিপেন্ড করছে। যেমন তোমার ধরো ইসিজি। ইসিজি কিসের ফাংশন? ইসিজি হচ্ছে তোমার বুকের বিভিন্ন মেশিন বসানো হয়, তারপরে টাইমের রেসপেক্টে তোমার হার্ট যে রেট, তার কেমন প্রতি মুহূর্তে যে হার্টবিট কিরকম করছে সেটা একটা গ্রাফ পাওয়া যায়। ধরো একটা টাইম চলতে থাকছে, হার্টবিটটা এইভাবে এইভাবে একটা পয়েন্ট হয়ে যাচ্ছে, এটা একটা গ্রাফ। অর্থাৎ আমি বলতে পারি ইসিজি হচ্ছে হার্টবিট এজ এ ফাংশন অফ টাইম। ঠিক এখানেও তাই, আমরা যে কোনো গ্রাফকে বলতে পারি ওয়াই এজ এ ফাংশন অফ এক্স। অর্থাৎ এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর মান তো নিজেকে পরিবর্তন করবে, এবং এক্স এর যেমন যেমন মান হবে ওয়াই এর মান সেই রকম ভাবেই পরিবর্তন হবে। যেমন ধরো আমরা বলতে পারি যে ক্লাস 11-12-এর তোমার রেজাল্ট, বা ক্লাস 11-12-এর যে কোনো কম্পিটিটিভের রেজাল্ট অ্যাজ এ ফাংশন অফ পড়া। মানে তুমি কেমন ভাবে পড়ছো, কিরকম পড়াশোনা করছো, নাকি রিল দেখছো, নাকি ইউটিউবে শর্টস ভিডিও দেখছো, সেটা কিন্তু একটা ফাংশন। আমরা মনে করি যে আমাদের পড়াশোনার গ্রাফটা স্ট্রেট লাইনে যাওয়া দরকার, যে রেগুলার আমি 8 ঘন্টা পড়বো, কিন্তু বাস্তবে তা হয় না। হয় কি কোনোদিন 14 ঘন্টা হয়ে যায়, কোনোদিন 5 ঘন্টা হয়ে যায়,
আর এক্সট্রা অর্ডিনারিকে আমরা বাদ দিচ্ছি, আমরা তাদেরকে বাদ দিয়ে চলছি, তাদের পার্সোনালি কারণ থাকতে পারে, তারা একটু বেশি পার্সোনালিটিতে ব্যস্ত, তাই আমি ওদের কথা তুলছি না। তো সেই রকমই গ্রাফের ভিন্ন ভিন্ন ফাংশন আছে। যে ধরো আমরা গ্রাফ বলতে পারি যে ধরো কোনো একটা দেখা গেল, এটা ধরো আমার এক্স, এটা মাইনাস এক্স, এটা ওয়াই, এটা মাইনাস ওয়াই, এটা আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট। দেখো কোনো গ্রাফ এমন হতে পারে যে ছোট্ট ছোট্ট এক্স এর মানের পরিবর্তনে ওয়াই তার সমানুপাতে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এক্স ওয়াই প্রপোর্শনাল টু এক্স। ওয়াই যখন দ্বিগুণ, এক্স যখন দ্বিগুণ ওয়াইও দ্বিগুণ, এক্স 3 গুণ ওয়াইও 3 গুণ। এই ধরনের গ্রাফকে, যেগুলো সময়ের সাথে সাথে এক্স এর সাথে সমানুপাতিক হারে চেঞ্জ হচ্ছে, এই গ্রাফগুলো মূলত হয় স্ট্রেট লাইন গ্রাফ। যেমন ধরো এটা একটা স্ট্রেট লাইন গ্রাফ, আমি একটা ধরছি মিন পজিশনকে ক্রস করে চলে যাচ্ছে, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু, আমি বলতেই পারি ধরে নাও 3x। এটা একটা গ্রাফের ইকুয়েশন বললাম, অর্থাৎ x যখন 0 তখন y ও 0, x1 y3, x2 y6। এইভাবে x এর সাথে y একটা পরিবর্তন হচ্ছে, তাহলে 3টা কি? 3টাকে বলা হয় স্লোপ অফ দ্য কার্ভ। স্লোপ অফ দ্য কার্ভ এখানে তাহলে স্লোপ কি না, এই যে স্ট্রেট লাইন যে গ্রাফটা আছে, এই যে গ্রাফ এ যে কোনো ভাবে থাকতে পারতো, হতে পারতো এইরকম, হতে পারতো এইরকম, সেটা ডিপেন্ড করছে এই যে 3 এর মানটা ডিপেন্ড করছে যে কিভাবে এ উঠবে স্ট্রেট লাইনে, সেটা ডিপেন্ড করছে 3 প্লাস সাম কনস্ট্যান্ট। যদি আমি দিয়ে দিতাম ধরো এটাকে +2 দিয়ে দিতাম, তাহলে গ্রাফ এখানে না থেকে গ্রাফ উঠে এখানে চলে যেত। এটা হচ্ছে গ্রাফ। যদি এটা 2 দিতাম, তাহলে গ্রাফ মিন পজিশনে অরিজিনে না থেকে, অরিজিন থেকে তো কিছু উপরে চলে যেত। এটা স্ট্রেট লাইন গ্রাফ, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা করে আছে এটাকে বলা হয় স্লোপ অফ দ্য কার্ভ। যেখানে স্লোপকে এইভাবে ডিনোট করা হয়, স্লোপ এইভাবে ডিনোট করা হয় যে ছোট্ট ছোট্ট এক্স এর পরিবর্তনে ওয়াই এর কি পরিবর্তন হবে তাকে বলা হয় স্লোপ। ছোট্ট ছোট্ট এক্স এর পরিবর্তনে ওয়াই এর কি পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে স্লোপ। মিনস আমি এরকমও স্লোপকে বলতে পারি যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এটা তখনই কাজ করবে, এই স্লোপটা তখনই কাজ করবে যদি x এর সাথে y এর খুব বেশি পরিবর্তন না হয়। অর্থাৎ যদি এরকম কোনো একটা গ্রাফ হয়ে যায়, এটাকে তো এটা করতে পারবো না, কারণ ছোট্ট ছোট্ট এক্স এর পরিবর্তনে ওয়াই এর মানে খুব একটা বড় পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন এটা অ্যাভারেজ চলে আসবে, তাই না? যদি আমরা সাউন্ড আসছে আশা করি। হ্যাঁ, দেখো এই গ্রাফকে আমি একটা ভালো মেথডে দেখাচ্ছি যে কিভাবে গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা দেখে নিই একবার গ্রাফগুলো চেঞ্জ। দেখো এটা একটা অ্যাপ, যেটাকে বলা হয় ডেসমোস অ্যাপ। এটার মাধ্যম দিয়ে গ্রাফের ফাংশনকে দেখানো যায় যে গ্রাফ কিভাবে তৈরি হয়। ধরো আমি একটা ফাংশন করছি, এরকম ভাবে আমি করছি যে এ দেখো আমি একটা গ্রাফকে তৈরি করছি, এনি এনি ধরো ওয়াই দিলাম, ওয়াই আমি ইকুয়ালস টুটা গেল কোথায়, ওয়াই ইকুয়ালস টু কি দেবো বলো, 3x দিই। দেখো 3x, দেখো গ্রাফের লাইন দেখো, y ইকুয়ালস টু 3x গ্রাফ দেখো মিন পজিশনকে ক্রস করে এইভাবে চলে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে আমার একটা স্ট্রেট লাইন গ্রাফ। দেখো y ইকুয়ালস টু 3x ইকুয়েশনটা দেওয়া মাত্রই এর মধ্যে কি চেঞ্জ এলো না, এই গ্রাফটা মিন পজিশনকে ক্রস করে এভাবে যাচ্ছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, এই যে দেখো এটা স্লোপ, এটা হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ। এই যে অ্যাঙ্গেলটা করা যাবে না, এখানে দেখো স্লোপটা আমি মেজার করতে পারি যে কতটা স্লোপ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে স্লোপ। অর্থাৎ tan থিটা যে মান হবে, tan থিটার মান তো হয়ে যাবে 3, কারণ দেখো y ইকুয়ালস টু 3x আমি করেছিলাম, তাই দেখো গ্রাফটা এটা। মিনস যদি আমি y ইকুয়ালস টু 3x প্লাস 3 করি, তাহলে দেখো গ্রাফটা এখান থেকে কিছুটা হয়তো উপরে উঠে যাবে। সেটা দেখো এখান থেকে আমি দেখাচ্ছি। দেখো 3x প্লাস আমি করলাম 3, দেখো আমার গ্রাফ কি হলো, দেখো গ্রাফ উপরে চলে গেল, তাই না? অর্থাৎ এখন ওর মিন পজিশনকে ক্রস করছে 3 তে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস মিন পজিশনকে ক্রস করছে 3 তে। সেটা তুমি কিভাবে বুঝতে পারবে? তুমি x কে 0 করে দাও, x কে 0 করা মাত্রই দেখো ও মিন পজিশন 3 কে তো তোমার ক্রস করছে। ধরো এই গ্রাফটাকে যদি -3 করতাম,
তাহলে দেখতে এটা কিন্তু মিন পজিশন থেকে নিচে নেমে যাবে। তাহলে গ্রাফের ক্ষেত্রে আমার দুটো জিনিস জানা দরকার, একটা হচ্ছে স্লোপ কত, যেটা স্লোপ দেখো এখানে মিন পজিশনকে এটা দিয়ে ক্রস করছে, তাহলে যদি এটা দিয়ে একটা লাইন ড্র করি তাহলে এটা হবে আমার স্লোপ। দেখো যদি আমি এই গ্রাফটাকে এরকম করি y ইকুয়ালস টু 3x না করে আমি তোমার পরিচিত কোনো নাম্বার দিই, তোমার পরিচিত কোনো নাম্বার যদি দেওয়া হয় তাহলে এক মিনিট, এটা দেখো তোমার পরিচিত নাম্বার বলতে তুমি জানো tan 45 এর মান জানো 1, তাহলে যদি 45 দিই এ কিন্তু মানে মাঝ বরাবর ক্রস করে চলে যাবে। তাহলে y ইকুয়ালস টু দেখো আমি দিচ্ছি, আর নয়তো চলো √3 দিই, রুট 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 3। দেখো বলো তো এটা যাবে কিভাবে, না এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যাবে √x, সরি এক্সটা তো ভেতর হয়ে গেল, √x এর গ্রাফ হয়ে গেছে এটা। তাহলে আমি √x এর গ্রাফটাকে চেঞ্জ করি, বাবা একটু সমস্যা হচ্ছে, আমি ব্যাট কিছু দক্ষ নই এটাতে, চেষ্টা করছি যতটা দক্ষ হওয়া যায়। তো প্লাস সরি √x এরকম দিচ্ছি, √x প্লাস 3। দেখো √x প্লাস 3 অর্থাৎ এ তো যে ক্রস করছে, অর্থাৎ হরাইজন্টালের সাথে যদি আমরা অ্যাঙ্গেলকে দেখি যেটাকে আমরা ট্যান থিটা বলছি, যে কোনো গ্রাফের স্লোপ বলছি y ইকুয়ালস টু ট্যান থিটা, সেটা দেখো এটা হবে 60 ডিগ্রি। সেটা তুমি এখান থেকে বুঝতে পারবে, যদি আমরা স্লোপটাকে 0 করে দিই, অর্থাৎ এই স্লোপ বলছি এটাকে 0 করে দিই মানে কনস্ট্যান্টকে, তাহলে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে। তাহলে দুটো জিনিস গ্রাফ থেকে নোট ডাউন করা দরকার, একটা কি না যে কোনো গ্রাফের স্লোপ হচ্ছে dy/dx এবং সেটা হচ্ছে ট্যান থিটা, যে ট্যান থিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ পজিটিভ এক্স অ্যাক্সিস সাথে যে অ্যাঙ্গেল তাকে আমরা বলছি ট্যান থিটা, তাই তো? অর্থাৎ এই দিকে যে অ্যাঙ্গেলটা হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এটা নয়, এই অ্যাঙ্গেলটা হবে ট্যান থিটা। এবং আমরা দেখো আরো নেক্সট পড়েছিলাম যদি ট্যান থিটা 0 থেকে 90 হয় তাহলে স্লোপ হবে পজিটিভ, আর যদি 90 চেয়ে বড় হয় তাহলে স্লোপ হবে নেগেটিভ। তাহলে দেখো মিন্স আমরা এটাকেই এরকম ভাবে করছি, এই যে এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিচ্ছি, দেখো মাইনাস √3 দিচ্ছি, দেখো গ্রাফটা কিভাবে সরে যাবে, দেখো গ্রাফ কিরকম সরে গেল মাইনাস √3, অর্থাৎ এখন ওর যে স্লোপ সেটা দেখো এটা এটা টানা যাচ্ছে না দাগটা, এটা দেখো স্লোপ, এই যে এটা স্লোপ, এখন দেখো পজিটিভ এক্স অ্যাক্সিস এদিকে, যার ফলে স্লোপ তো এটা, তাই না? স্লোপ 60 ডিগ্রি 90 চেয়ে বড় অর্থাৎ নেগেটিভ স্লোপ, অর্থাৎ স্লোপ নেগেটিভ যদি হয় তো যে গ্রাফের স্লোপ হবে যাকে রিপ্রেজেন্ট করবে সেটা হবে নেগেটিভ। নেক্সট ধরো আমরা যদি এই গ্রাফকে, আশা করি গ্রাফটা কিছু আইডিয়া হলো, সেরকম কিছু গ্রাফ আমাদের খুব প্রয়োজন হয়, যে গ্রাফগুলো খুব বেশি দরকার হয়, মানে এমন গ্রাফগুলো আমাদেরকে তৈরি করতে হয়, সেই গ্রাফগুলো কতগুলো করে নিই। দেখো এটা হলো y ইকুয়ালস টু এক্স, আমরা গ্রাফগুলোকে একবার দেখে নিই, কেউ নোট ডাউন করতে চাইলে করতে পারো, যার মনে হবে ভুলে যাবে, আর যার মনে হবে যে তার মাথা সুপার কম্পিউটার তার প্রয়োজন নেই, তার মাথাতে সবকিছু জমা থাকলেই হবে, একটা সময় গিয়ে রিল বানিয়ে দিবে একটা। তো y ইকুয়ালস টু আমি যদি x বলি মিন্স mx বলছি, 2x 3x 4x 5x যা খুশি হতে পারে, আমি মূলত x নিচ্ছি, মানে y প্রপোর্শনাল x, তার গ্রাফ দেখো স্ট্রেট লাইন। তাহলে এইভাবে নোট ডাউন করা দরকার যে y ইকুয়ালস টু x, তার গ্রাফ হবে স্ট্রেট লাইন, অর্থাৎ সরল রেখা চলবে। কারণ সরল রেখা কেন, কারণ ধরো এখানেও যে অ্যাঙ্গেল, এটাও যে অ্যাঙ্গেল, এটাও যে অ্যাঙ্গেল, প্রত্যেকটা অ্যাঙ্গেল দেখো কনস্ট্যান্ট, অর্থাৎ স্লোপ তো কনস্ট্যান্ট, স্লোপ কনস্ট্যান্ট হওয়া অর্থাৎ স্ট্রেট লাইন। পরে যখন আমরা টাইম ভার্সেস আমরা যখন ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ করব, ডিসপ্লেসমেন্ট ভার্সেস মানে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ করব, তখন দেখব যে এর ব্যবহারগুলো কিরকম। এটা হলো y ইকুয়ালস টু x। নেক্সট ধরো আমি y ইকুয়ালস টু এবারে গ্রাফ করছি x তার স্কয়ার, দেখো হয়ে গেল প্যারাবোলা, তাই না? আগেই আমরা বলতাম যে x স্কয়ারের যদি কোনো ফাংশন থাকে সেটা হয়ে যাবে একটা প্যারাবোলিক গ্রাফ। দেখো এর মধ্যে এইভাবে উঠে গেল, এটা প্যারাবোলিক গ্রাফ। মিন্স যদি আমি এখানে x স্কয়ার প্লাস 3 দিতাম তাহলে কি হতো, এটা এখানে না হয়ে এটা উপরে উঠে যেত, ধরো 2 দিচ্ছি, দেখো এখানে উঠে যাবে, প্লাস দেখো 2 দিচ্ছি, 2 দেখো কোথায় উঠলো, এখানে। অর্থাৎ y ইকুয়ালস টু যখন x স্কয়ার প্লাস 2 লিখবো তখন দেখো
উঠে গেল এখানে, সাথে যদি আমি ধরো একটা এক্স দিয়ে দিই, দেখো এই সমীকরণটাকে কোথাও কি দেখা দেখা লাগছে? আমি চাইলে এটাকে এইরকম লিখতে পারতাম, দেখো ওয়াইটাকে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি তার স্কোয়ার, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এক্সটাকে টি করে দাও। দেখো তার যে গ্রাফ হচ্ছে সেটা দেখো প্যারাবোলিক গ্রাফ হচ্ছে, তাই না? দেখো এটা একটা প্যারাবোলিক, জাস্ট তার মিন পজিশনটা জিরোতে হচ্ছে না, মিন পজিশনটা অন্য মানে ওর যে এটাকে সেন্টার বলে মনে হয়, সেন্টারটা এখানে কোথাও হচ্ছে। এবং এই যে 2x এর মানটার উপর ডিপেন্ড করছে, ধরো যদি এই মন্দন হতো তাহলে তুমি জানো যে x এর জায়গায় কিন্তু মাইনাস হয়ে যেত, তাই না? তাহলে কারণ ওখানে ছিল কি s ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এ টি তার স্কয়ার। তাহলে এখানে একটা মাইনাস দিয়ে দেখি, দেখো মাইনাস দেওয়া মাত্রই দেখো গ্রাফটা উল্টে গেছে, যেটা দেখো আমরা পরেই কিন্তু ব্যবহার করব। মিনস এটা ঘুরিয়ে দিই, দেখো পরে আমরা কিন্তু এটাই ব্যবহার করব যে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ কি হয়। দেখো উল্টে গেল প্যারাবোলাটা, তাই না? অর্থাৎ যেই নেগেটিভ দিয়ে দিলাম, স্লোপ নেগেটিভ, তুমি চেক করো, এই দেখো 90 চেয়ে বড়, 90 হলে এই লাইনটা হতো 90 চেয়ে বড়, অর্থাৎ গ্রাফটা গেল উল্টে, কারণ স্লোপ তো হয়ে গেছে নেগেটিভ। আশা করি ক্লিয়ার বোঝা যাচ্ছে যে গ্রাফ কি। আমি গ্রাফের ক্লাসটা কেন বেশি করে করলাম, কারণ গ্রাফের ক্লাসটা বোর্ডে করাটা অনেক তুলনামূলক জটিল, বিশেষ করে আমার মতন একজন লিওনার্দো দা ভিঞ্চির থেকে 4000 কিলোমিটার দূরে ফটোতে জায়গা পাওয়া একজন চিত্রকার, তাই আমার পক্ষে বোর্ডে অনেক জটিল হয়ে যায়। হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চির ছবি যদি প্যারিসে থাকে, আমার তার থেকে বেশি দূরে নেই, মাত্র 4000 কিলোমিটার দূরেই আমার একটা ছবি আছে, আমার একটা ছবি। চলো এটা দেখো ঘুরে গেল, সিরিয়াসলি। তো গ্রাফ দেখো আমরা এটা দেখো ব্যবহার করব কোথায়, ব্যবহার করব এসটি গ্রাফে। আচ্ছা যদি এমন হতো যে ওয়াই এক্স এর উপর ডিপেন্ডই করছে না, তখন আমার গ্রাফগুলো কি কি হতো? ওয়াই এক্স এর উপর ডিপেন্ড করছে না, তখন দেখো গ্রাফটা এরকম হবে। আমি এরকম করছি, ধরো একটা ইকুয়েশন করলাম আমি এখানে, দেখো যদি ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে যায়, যে ইকুয়েশন আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে দেখো গ্রাফটা কিরকম হচ্ছে। সরি, এটা মাইনাস তো হবে না, ওটা আমার হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হবে না, তার কারণ শুধু যদি রিটার্ডেকশন হলে 0 থেকে তো ঘুরতে পারে না, মানে মাইনাস হতেও পারে যদি পিছন দিকে নেগেটিভে যায়, কিন্তু আমরা এখন একে পজিটিভ নিয়েই চলি। দেখো অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে গ্রাফ এটা দিয়ে যাচ্ছে, আর ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 না হয় তাহলে গ্রাফ কিছুটা উপরে উঠবে, তাই না? এটা হচ্ছিল তোমার প্যারাবোলিক গ্রাফের ক্ষেত্রে। নেক্সট যদি আমরা কিছু গ্রাফকে দেখে নিই, যেগুলো পরে পরে আমাদের ব্যবহার হবে, সেই গ্রাফগুলো যদি আমরা দেখে নিই, ধরো আমরা এরকম গ্রাফ দেখছি, ওয়াই ইকুয়ালস টু, দেখো যদি স্কোয়ার না হয়ে কিউব হতো তাহলে কি হতো? এক্স কিউব। দেখো এক্স কিউবের গ্রাফ, একটা ইন্টারেস্টিং জিনিস এখানে দেখানোর জন্য আমি বলছি, স্কোয়ারের গ্রাফ যখন পেলে, যেটা আমরা বলছি প্যারাবোলা, সেটা দেখো এদিকে উঠলো, এদিকে উঠলো। কিউবের গ্রাফে দেখো এদিক থেকে যে এদিকে, কারণ তুমি জানো যে কিউবের ক্ষেত্রে মাইনাস এক্সটা মাইনাসই বেরোয়, কিন্তু স্কোয়ারের ক্ষেত্রে মাইনাসটা অলওয়েজ পজিটিভ হয়, তাই এর গ্রাফ কখনোই ওয়াই নেগেটিভ যাবে না, কিন্তু এর ক্ষেত্রে দেখো নেগেটিভ চলে গেল। তার কারণ এখানে মাইনাস এক্স এর হোল কিউব তো কিউবই মাইনাস হবে, তাই দেখো এটা নেগেটিভে চলে গেল। এটা হচ্ছে আমার এক্স এর কিউবের গ্রাফ। তাহলে কেউ চাইলে ড্র করে রাখতে পারো যে এটা হচ্ছে এক্স এর কিউবের গ্রাফ। তার কারণ গ্রাফ দেখে অনেক সময় চিনতে হয়, এবং তাছাড়া আরেকটা হয় যে তোমাকে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বললো এর গ্রাফটা নিচের কোনটা হবে, তখন তোমাকে ইকুয়েশনটা থেকে আনতে হবে যে যে ফাংশনটা তোমাকে দিয়েছে এবং যার উপর সে ডিপেন্ড করছে তাদের মধ্যে রিলেশন কি। রিলেশন পেয়ে গেলেই তুমি কিন্তু গ্রাফটা চিনতে পারবে যে এটা কোন গ্রাফ। তাই এটা হচ্ছে কিউবের গ্রাফ। আই হোপ আশা করি। পরেরটা যদি আমি করি, যে ধরো কিউবের গ্রাফের পর আমি করলাম রুট এক্স এর গ্রাফ, রুট এক্স। দেখো গ্রাফ এখান থেকে যাচ্ছে এবং এই দেখো রুট এক্স এর গ্রাফ, তাই না? এটা হচ্ছে রুট এক্স এর গ্রাফ। এবার যদি আমি রুট এক্স প্লাস সি দিয়ে দিতাম, তাহলে এখান থেকে শুরু করতো, মাইনাস সি দিয়ে দিলে নিচ থেকে শুরু করতো, তাই না?
প্লাস সি হলে উপর থেকে, মাইনাস সি দিলে নিচের থেকে। যদি আমি ইকুয়েশনে ওয়াই ইকুয়ালস টু রুট এক্স প্লাস সি বলতাম, কনস্ট্যান্ট সি সাম, তাহলে প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে, এটা হচ্ছে রুট এক্স এর গ্রাফ। অর্থাৎ শুরুতে তো চেঞ্জটা অনেক বেশি, যত মানে হ্যাঁ স্লোপটা অনেক বেশি, যত সময় যাচ্ছে স্লোপটা প্রায় ধীরে ধীরে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এর গ্রাফ আমাদেরকে আপাতত তোমরা কেমিস্ট্রিতে দু একবার ব্যবহার করেও নিয়েছো আশা করি, তো এর গ্রাফটা তো এরকম আসছে, ঠিক আছে। এটা আমাদের ব্যবহার হবে, কেমিস্ট্রিতে ব্যবহার হবে, ওয়ার্ক পার এনার্জিতে ব্যবহার হবে, ওয়েভ ফাংশনে এই গ্রাফ কিন্তু ব্যবহার হবে। তাই একবার কিন্তু দেখে নিতে পারো। পরের গ্রাফ রুট এক্স এর পর আমরা আর একটা গ্রাফ করব, দিয়ে আমরা চলে যাব y ইকুয়ালস টু রুট এক্স না করে আমরা গ্রাফটাকে একটু চেঞ্জ করছি। আমরা দেখো মূলত যে সমস্ত ভেক্টর ফিল্ড আছে, অর্থাৎ মহাকর্ষজ বল, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, যত যা ফিল্ডের কনসেপ্ট আছে সবাই কিন্তু অ্যাকশন অফ ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, অর্থাৎ 1/, দূরত্বের স্কোয়ারের উপর, বা 1/, ডিস্টেন্সের স্কোয়ারের উপর, সে গ্র্যাভিটেশনাল হোক, ম্যাগনেটিক হোক, আর ইলেকট্রিক হোক। তার জন্য আমরা দেখবো যে y ইকুয়ালস টু, আমরা যদি এরকম বলি x মাইনাস টু, ও সরি x মাইনাস টু হয়ে গেছে, স্ট্রেট লাইন হয়ে গেছে, x পাওয়ার মাইনাস টু। দেখো এর গ্রাফ আমরা প্রচুর ব্যবহার হবে 11 এবং 12। এই এর গ্রাফ ঠিক কিরকম হচ্ছে, x ইকুয়ালস টু মাইনাস টু, এর গ্রাফটাকে আমরা এরকম এই ড্র করছি যে এর গ্রাফ ঠিক এরকম ভাবে একটা কার্ভেচার হচ্ছে। তোমরা মাধ্যমিকে পড়েছিলে যে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, অর্থাৎ পড়েছিলে যে পিভি গ্রাফ, বয়েলের সূত্র অনুযায়ী সেখানে হচ্ছিল কি বলতে সম কি ছিল, পরাবৃত্ত অধিবৃত্ত কিছু একটা ছিল, রেক্টেঙ্গুলার হাইপারবোলা বেশ মুখস্থ করেছিল ছোট ছোট করে। যে মাধ্যমিকে পড়েছি গ্যাসের ক্ষেত্রে আমাকে 1 নাম্বারগুলো মুখস্থ করতে হবে, পিভি গ্রাফে রয়েছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এইভাবে মুখস্থ যে করতে দুলতে দুলতে যে মানে একটা যে পড়ার হ্যাবিট ছিল, সেই হ্যাবিটটা এখন কিছু বন্ধ করতে হবে, কারণ এখন এইরকম ওয়ান লাইনার কোশ্চেন আসে না। জিকে টাইপ কোশ্চেন মাধ্যমিকেই শেষ, যে কন্দর্পণ কিসে ব্যবহার করা হয় ওগুলো মাধ্যমিকেই শেষ। উচ্চ মাধ্যমিকে জিকে টাইপের প্রশ্ন কিন্তু আসবে না, যতই এমসিকিউ হোক। মাধ্যমিকের এমসিকিউ ছিল ওয়ান লাইনার, অর্থাৎ তুমি হয় জানো না হয় না জানো। এক্ষেত্রে তা হবে না, এক্ষেত্রে যে এমসিকিউ হবে সেগুলো তোমার ওইরকম ওয়ান লাইনার হবে না, তোমাকে করে দেখতে হবে। এমনও হতে পারে তুমি বাড়িতে এসে ইস এটা আমি বুঝতে পারলাম না, যেটা হয় সবাইকে সাথে, এই যে নিট দিয়ে এসে বা এই যে যেই দিয়ে আসছে হয়। পরের বছর থেকে যেই নিটও হবে সিবিটি মোড, অর্থাৎ যেইর মতোই কম্পিউটার টেস্ট, অনলাইন টেস্ট হবে, মানে বাড়িতে কম্পিউটারে নয়, সেন্টারে যে। অনেকেই আবার আশা করে বলছে কম্পিউটার টেস্ট হলে তো ভালো হয়, আমি বলি না বাবা, বাড়িতে হবে না, যে বাড়িতে বসে থাকবে তুমি টেস্ট দেবে, তাহলে সেন্টারে যেয়ে হবে। সেই জন্য আমরা কিছু পরীক্ষা আমি নেবো ভেবেছি, যেটা হচ্ছে অনলাইন পরীক্ষা নেবো আমরা, অনলাইন ফরম্যাটে আমরা পরীক্ষা নেবো কিছু, সেটা জানিয়ে দেবো কবে পরীক্ষাগুলো হবে তার আগেই। তো এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ। আমরা আর গ্রাফকে দীর্ঘায়িত করব না, গ্রাফকে বাড়ানো মানে গ্রাফ চলতেই থাকবে। তো কারণ এই গ্রাফগুলো পরে পরে আবার প্রয়োজন হবে, তখন তো আমরা করব। তাই কটা বেসিক গ্রাফ আমাকে জানতে হবে, প্যারাবোলিক গ্রাফ, স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে রুট এক্স এর গ্রাফ, ই টু দি পাওয়ারের গ্রাফ পরে জানবো, ই টু দি পাওয়ার এখন দরকার নেই, যখন প্রয়োজন তখন দেখা যাবে। তো আমরা শুরু করে দিই এবারে ভিটি গ্রাফের কিছু ফাংশন। আশা করি গ্রাফ সম্পর্কে ক্লিয়ার হলো। এবার ইকুয়েশন তোমার যদি মাথায় থাকে, তোমার কাছে তো গ্রাফ হয়ে যাবে তুলনামূলক অনেক সহজ। तो साहिबान कदरदान दिल थाम से बैठिए, अभी आ रहा है যাত্রাপালা यहाँ पर। তাহলে আমরা গ্রাফ শুরু করতে গিয়ে প্রথম গ্রাফ করব ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। সরি, কোশ্চেন তো ভুলে গেছে। প্রথম করব ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, বা বলা হবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, বা একে বলা হয় সরণ সময় গ্রাফ। প্রথমেই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে আমাকে যদি কোনো কিছু আঁকতে হয়, আমি দেখো প্রথমেই যেটাকে বাদ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ, কারণ এটা টি, এটা এক্স, এক্স নিতে পারি বা এক্স নিতে পারি। কেন বাদ দিয়ে দিলাম টি? কারণ টাইম তো নেগেটিভ হয় না, টাইম নেগেটিভে টাইম অ্যাবসোলুট একটা ধারণা, নেগেটিভ টাইম
টাইমটা অ্যাবসোলিউট ধারণা, মানে তুমি নেগেটিভ টাইম বলে কিছু হয় না। কেন নেগেটিভ হবে সেটাও একটা বড় চিন্তা টাইম ক্ষেত্রে। তো টাইম সবসময় সামনের দিকে যায়, এটা আমাদের মনে হয়। কারো ক্ষেত্রে মনে হতেও পারে যে টাইম তার জন্য পিছনের দিকে যাচ্ছে, কারণ অনেকেরই দেখতে পাচ্ছি বয়স কমে যাচ্ছে। বুঝতে পারছি না কেন তাদের বয়স কমে যাচ্ছে, তারা 11-এ উঠে গেছে কিন্তু আচরণগুলো দেখতে পাচ্ছি 5-এর মতন হয়ে গেছে। কিরকম আচরণ 5-এর মতো? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে 5-এর মতন আচরণ হয়ে গেছে। কারণ 5-এ যারা আছে না তারাও কম গল্প করে, আমি যা দেখেছি। আচরণগুলো দিনকে দিন 5-এর মতন। বয়স হয়তো বাড়ছে কিন্তু তার সাথে সাথে মনের বয়স কমিয়া যাইতেছে। দিয়ে একদিন ওই করতে করতে এইসব করতে করতে দেখবে 11-12 হয়ে গেছে, আর সামনে কম্পিটিটিভ পরীক্ষা, কিছু পড়া হয়নি, তখন ওই গানটাই গাইবে, পাখি যায় চলে যায়। চলো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অর্থাৎ শুরুতে যদি আমি করি যে এরকম কোন একটা ফাংশন করছি, ধরো মিন পজিশন থেকে যাচ্ছে, তাহলে এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তার যে পরিচয়, তার যে আধার কার্ড, তার আধার কার্ড হচ্ছে dx বাই dt মিনস তো ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের যে তোমার কি বলবো আধার কার্ড অর্থাৎ স্লোপ, কোনো একটা গ্রাফের পরিচয় করতেই হচ্ছে তার স্লোপ, বা একটা গ্রাফ দেখে আমরা কাকে চিনতে পারি, তার স্লোপকে চিনতে পারি। যে স্লোপকে চিনতে পারি যে ও কেমন ভাবে চলছে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের স্লোপ নিশ্চয়ই এতক্ষণ ধরে বললাম ডিওয়াই বাই ডিএক্স, এখানে হয়ে যাচ্ছে ডিএক্স বাই ডিটি, তার স্লোপ তো হচ্ছে ভেলোসিটি, তাই না? এই ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখে আমরা তার ভেলোসিটিকে চিনতে পারবো, এটা হচ্ছে ব্যাপার। যেমন, এবং তাহলে আমরা যদি মানুষের জীবনের স্লোপ বলি, তাহলে কিন্তু স্লোপ কিন্তু মানে কিছু জিনিস এখন আইডিয়া হয়ে যায়। যেমন আমি লক্ষ্য করেছি কিছু, ধরো কেউ একটা হোয়াটসঅ্যাপে আমি দেখছি এখন একটা ব্যাপার হয়েছে, হোয়াটসঅ্যাপে 3টে লেখার সাথে কিন্তু একটা করে ইমোজি যায়। সেই ইমোজিগুলো দেখে দেখে আমি এতদিনে কতগুলো বেসিক কি বলবো পেপার তৈরি করেছি, যে মানে কিছু বেসিক আইডিয়া জীবনে নিয়েছি। যেমন কেউ যদি রাগের ইমোজি পাঠায় সে রাগ করেনি, কেউ যদি দুঃখের ইমোজি পাঠায় সে তো দুঃখ করেনি, কেউ হাসির ইমোজি পাঠালে সে তো হাসছে না। তার মানে ইনস্টাগ্রাম আইডি কিন্তু তার স্লোপ নয় ব্যক্তির। যে ইনস্টাগ্রাম আইডি দেখে আমি বা কারো আইডি দেখে আমি বুঝতে পারবো যে ব্যক্তিটা এরকম, এটা কিন্তু স্লোপ না। স্লোপ তার পরিচয়, আমরা দেখে বুঝতে পারবো তার কন্ডিশন কেমন। ইনস্টাগ্রাম আইডি তো দেখে কিচ্ছু বোঝা যাবে না কার কিরকম কন্ডিশন, কারণ সেখানে একটা কি বলবো ফিল্টার চড়ানো হয়, একটা ফিল্টার চড়ানো হয়। এবং পরবর্তীকালে চোরে ধরো যার যদি চুরি তুরি করতে হয় সুবিধা হবে, কারণ ইনস্টাগ্রাম দেখেই সে বুঝে যাবে জিনিসটা কোথায় কোনটা আছে। সকালবেলা গুড মর্নিং একটা ছবি, তাই তো সেই রকমই। তাহলে আমরা বললাম ওটা কিন্তু স্লোপ নয়। স্লোপ হতে পারে যদি কেউ ওখানে তাকে পার্সোনালি চিনে, বা আমরা পার্সোনালি যদি তাকে চিনে, তাকে আমরা বলতে পারি স্লোপ। অর্থাৎ স্লোপ হচ্ছে তার পরিচয়পত্র। এই গ্রাফটারও পরিচয়পত্র হচ্ছে তার স্লোপ। তাহলে একটা প্রশ্ন চলেই আসে, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কাকে রিপ্রেজেন্ট করে না ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখে আমরা বুঝতে পারবো তোর ভেলোসিটি কি রকম ভাবে চলছে, তাই না? তাহলে এই ভেলোসিটিকে আমরা আবার বললাম যে এটা আবার ট্যান থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। থিটা অ্যাঙ্গেল বিটুইন গ্রাফ এন্ড পজিটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ এটা হচ্ছে থিটা, এটা থিটা। এবং এখান থেকে আমরা দুটো কন্ডিশন বললাম, যে যদি আমরা দেখি যে এই থিটার মান 0 থেকে বড়, 90 থেকে ছোট, তাহলে তো স্লোপ পজিটিভ। স্লোপ পজিটিভ অর্থাৎ যদি এই ক্ষেত্রে 90 থেকে ছোট হয়, অর্থাৎ অ্যাঙ্গেল দেখতেই পাচ্ছি ছোট, তাহলে তোর ভেলোসিটি পজিটিভ, অর্থাৎ গাড়ি বুম 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 করে সামনের দিকে পালিয়ে গেছে, কারণ ভেলোসিটি আছে পজিটিভ, তাই না? দ্বিতীয় কথা যদি বলি, যে আমরা দেখি যদি স্লোপ এমন হয়েছে যে সে 90 থেকে বড় হয়ে গেছে, 180 থেকে ছোট হয়ে গেছে, তখন দেখো এর স্লোপ কিন্তু হবে নেগেটিভ। অর্থাৎ সে এরকম করে গাড়ি তো স্টার্ট করেছে বুম 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 বুম, পিছন দিকে পিছিয়ে গেছে, এই ধরনের কিন্তু গাড়ি তার চলেছে, মনের গাড়ি, জীবনের গাড়ি না।
প্র্যাকটিক্যালি বাইক, জীবনের গাড়ি তো অনেকেরই পিছন দিকেই ঘুরছে, এরকম গোল 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 করে ঘুরছে, যার কোনো শেষ নেই, যার কোনো শুরু নেই। তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এখানে দেখে কি কি বুঝতে পারছি, এক তো ভেলোসিটি ট্যান থিটা, অর্থাৎ এই ট্যান থিটার মান বার করলে আমরা পেয়ে যাবো এর ভেলোসিটি কত। দ্বিতীয় নাম্বার কি, দ্বিতীয় নাম্বার স্লোপ তো 90 চেয়ে ছোট, মিনস এর স্লোপ তো পজিটিভ, অর্থাৎ ভেলোসিটি পজিটিভ, অর্থাৎ সামনের দিকে যাচ্ছে। 3, দেখো অ্যাঙ্গেল, এগুলো স্ট্রেট লাইন, অ্যাঙ্গেল তো সব জায়গাতেই সেম, অর্থাৎ মিনস ইউনিফর্ম ভেলোসিটি, মিনস বলতে পারি ইউনিফর্ম, অর্থাৎ সমবেগে চলিতেছে, নড়িতে নড়িতে সমবেগে চলিতেছে, এটা ইউনিফর্ম ভেলোসিটি, কারণ থিটা তো কনস্ট্যান্ট। এটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তার ফার্স্ট পেজ। নেক্সট, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফকে আমরা এরকম বলছি, আমি চাইলে নেগেটিভ পার্টটাও দেখাতে পারতাম, নেগেটিভ পার্টটা আমি তো বাদ দিচ্ছি। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ মিন্স এরকম, দেখো একটু আগে পড়লে এটা তো প্যারাবোলিক ইকুয়েশন, তাই না? অর্থাৎ এটা আমি বলতেই পারি যে এটা দেখো s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। যারা দেখছো এতক্ষণ ধরে তারা আইও পেতে জানো, সেক্ষেত্রে দেখো আমরা ইকুয়েশনটাকে x নিয়েছিলাম, এটা তো s আর t নিচ্ছি, অর্থাৎ এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। তুমি চাইলে বলতেই পারতে এটা হয়তো এখানে কোথাও মেইন পজিশন যাচ্ছে, তাই আমি এখানে যে শুরু হচ্ছে এমনটা নয়, সেটা হয়তো এখান থেকে এসে এরকম হয়তো যাবে। এই এসটি গ্রাফের ক্ষেত্রে আমরা দেখব স্লোপ, স্লোপের কোনো চেঞ্জ নেই, স্লোপ তো ভেলোসিটি dx বাই dt, এটা x, এটা t, অর্থাৎ tan থিটা। তো এই tan থিটা, অর্থাৎ এটা যদি আমি একটা পয়েন্ট নিই, এটা একটা পয়েন্ট নিই, এটা একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের যে tan থিটা, সেটা থিটা এটা, এই পয়েন্টের এটা কিছুই না, আমি একটা এর উপর স্পর্শক বা ট্যানজেন্ট আঁকছি, সেই ট্যানজেন্ট পজিটিভ এক্স অ্যাক্সিস সাথে যা কোণ করে আছে সেটাকে আমরা বলছি tan থিটা। থিটা 1, থিটা 2, থিটা 3। এখান থেকে দেখে এটা তো আইডিয়া করতেই পারছো যে যত সামনের দিকে যাচ্ছে থিটা বৃদ্ধি পাচ্ছে, মিনস এটা তো অ্যাক্সিলারেশনে আছে, তাই না? অর্থাৎ ত্বরণে আছে, তাই তো থিটা বৃদ্ধি পাচ্ছে। ত্বরণ না থাকলে থিটা তো বৃদ্ধি পেত না, থিটা ধীরে ধীরে কমে যাবে। তাই বেগ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি নয়। এবং এখনো দেখো থিটা কিন্তু 90 চেয়ে ছোট তো হয়ে যায়নি, হতে পারে 90 ম্যাক্সিমাম হতে পারে যদি ইনফিনিটি যায়, কিন্তু 90 চেয়ে বড় এখানে হবে না, মিনস এখানে ভেলোসিটি তো নেগেটিভ হচ্ছে না, ভেলোসিটি পজিটিভ আছে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, এটা অ্যাক্সিলারেটেড আছে, আর দ্বিতীয়ত ভেলোসিটি নেগেটিভ হবে না, ভেলোসিটি পজিটিভ। এটা হচ্ছে এসটি গ্রাফ আমার অ্যাক্সিলারেশনের। নেক্সট যদি আমি আর একটা এসটি গ্রাফকে দেখি, এই হচ্ছে আমার টি এবং এই হচ্ছে আমার এক্স, আছে তো পাটি এরকম, অর্থাৎ এরকম ভাবে চলছিল, অর্থাৎ গাড়ি স্টপ, দেখো গাড়ি কিভাবে চলছে, প্রথমে খুব স্পিডে ছিল, এইভাবে গেল, স্টপ, দি পিছন দিকে পেছচ্ছে, দেখো ডিসপ্লেসমেন্ট কমে গেছে। দেখো ডিসপ্লেসমেন্ট শুরুতে তো বৃদ্ধি পাচ্ছিল কিন্তু কমে গেছে। কিন্তু আমরা জেনারেলি যেহেতু সমতলে গাড়ি চালানোর অভ্যাস, তাই আমরা মনে করি যে কোনো একটা গাড়িতে ব্রেক অ্যাপ্লাই করলে ম্যাক্সিমাম থেমে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি হয় কি, গাড়ি তো পিছন দিকেও পিছোতে পারে যদি কোনো খাড়া রাস্তা হয়, তাই না? তাই ডিসপ্লেসমেন্ট। তো এখানে আমরা বিভিন্ন পয়েন্টার দেখবো। এটা দেখো প্রথমেই আমরা বললাম এই গ্রাফটা এরো স্লোপ তো ট্যান থিটা, সেটা নিয়ে কোনো ডাউট নেই, dx বাই dt ইকুয়ালস টু ট্যান থিটা। এবার দেখো এই dx বাই dt এর মান ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা, কারণ থিটার মান তো আলাদা। এর যদি আমরা কিছু পয়েন্ট নিই, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা একটা নিলাম, এটা নিলাম, দেখো এর সাথে অ্যাঙ্গেল টানছি এটা, এই পয়েন্টটাই নিয়ে নিই, এর সাথে অ্যাঙ্গেল টানছি এটা, এর সাথে স্পর্শক এটা, এবং এর সাথে স্পর্শক তো সামনের দিকে হবে। দেখো স্পর্শক নেওয়া মানে তাকে ছেদ করে যাবে না, তাকে টাচ করে যাবে, মানে তাকে কি বলবো, এপার ওপার করে দিবে না। তো দেখো যত দূর যাচ্ছি এই দেখো কোণগুলো তত দেখো ছোট হচ্ছে, অর্থাৎ থিটা 1 এর থেকে থিটা 2 ছোট, থিটা 2 থেকে থিটা 3 ছোট, অর্থাৎ বলতে পারি ট্যান থিটার মান কমতে থাকছে, মিন্স ভেলোসিটি কমতে থাকছে, অর্থাৎ এটা তো রিটারেকশনে আছে বা মন্দনে আছে, কারণ ভেলোসিটি কমে যাচ্ছে। এই তিনটেতে আমরা দেখতে পাচ্ছি যে মন্দনে আছে সেটা ঠিক, কিন্তু দেখো 90 চেয়ে এও ছোট, এও ছোট, এও ছোট, অর্থাৎ এই তিনটে পয়েন্টের তো ভেলোসিটি পজিটিভ। এটাতে আশা করি সবাই
একমত হবে যে এটা ভেলোসিটি পজিটিভ। এই পয়েন্টে দেখো এ তো ট্যান থিটার সাথে যে কোণ করে আছে অর্থাৎ এক্স অ্যাক্সিস সাথে সেটা তো 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি মিন্স ট্যান থিটার মান 0, ট্যান থিটা 0 অর্থাৎ স্লোপ 0, স্লোপ 0 অর্থাৎ ভেলোসিটি 0, অর্থাৎ এই পয়েন্টের ভেলোসিটি 0। এখানে দেখো এই পয়েন্টের যে অ্যাঙ্গেল করে আছে সেটা দেখো 90 এর চেয়ে গ্রেটার দেন 90, মোর দেন 90 হওয়ার ফলে মিন্স এখানে ভেলোসিটি 0, ভেলোসিটি নেগেটিভ, কারণ স্লোপ কি হয়ে গেছে মোর দেন 90, অর্থাৎ ভেলোসিটি নেগেটিভ, অর্থাৎ গাড়িতে এবারে পিছনে পেঁচোচ্ছে, তাই ওর ডিসপ্লেসমেন্ট কমে যাচ্ছে। তুমি এখান থেকেও দেখতে পারো ডিসপ্লেসমেন্ট দেখো আগের তুলনায় এখন নিচের দিকে চলে গেছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কমে গেছে, অর্থাৎ তুমি যতটা সামনে গেছিলে ঠিক ততটাই পিছনে চলে এসছো, ততটা না হলেও কিছু পিছনে বেঁচোতে শুরু করেছো। এখানে ভেলোসিটি কিন্তু নেগেটিভ। এটা হলো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের তিনটে ফাংশন আমি করে দিলাম। এবার আমি করব ভেলোসিটি টাইম গ্রাফের তিনটে ফাংশন। নেক্সট আমরা চলে যাব প্রশ্নতে। চলো আমরা আগাই। তো নেক্সট আমরা করব ভেলোসিটি টাইম। মাঝে মাঝে আমার মনে হয় যে এই টাইম না একটা ইলিউশন। ভাবো মানে মনে হয় না যে জীবন একটা চক্রেতে ঘুরছে। যেমন ধরো 1 উঠলে 2 এ উঠলে কত সুন্দর সুখের জীবন ছিল বলো না, যেতে স্কুল যেতে চলে আসতে ওইটাই কাজ, সন্ধ্যাবেলা একবার পড়তে বসে যেতে, একবার ঘুরে ইধার সাথে হতো। যত বড় হচ্ছ তত দেখো সময়ের সাথে সাথে মাথায় অনেক প্রেশার আসছে যে এইসব করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, উই ক্যান উইন, জীবনে উইন। তা আমি বলবো দেখো অত যদি তুমি জীবনে চাপ নাও, খুব বেশি টেনশন নাও, তাহলে কিন্তু কিছু করতে পারবে না। কারণ চাপ টেনশনে তুমি কাজ করতে পারবে না, পড়তে পারবে না। তো ফ্রিলি ভাবে পড়ো। এখন 11-12 এখন অত চাপ নেওয়ার দরকার নেই। মানে আমি বলছি না যে তুমি পার ডে 22 ঘন্টা পড়ো, এটা বলবো না। একদিন পড়বে, দ্বিতীয় দিন আর পড়বে না। একদিন রাত্রেবেলায় পড়বে, মনে মনে যখন 1টা বাজবে না তখন দেখবে মনে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে যে 1টা পর্যন্ত পড়ছি আমি, আর সেই স্যাটিসফ্যাকশনে পরের দিন সকালবেলায় কিন্তু আর পড়তে পারবে না। তাই পড়ার কিছু রুল আছে, সেই রুলগুলো মেনটেন না করলে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না। একটা পড়াশোনা তুমি চালাচ্ছ, তোমার বিরক্ত লাগছে, তুমি উঠে চলে যাও, উঠে চারপাশে ঘুরে নাও, একবার ঘুরে নিলে, এধার সেধার করলে 5 মিনিট বা 10 মিনিট পর আবার বসে যাও। কিন্তু তোমার বিরক্ত লাগছে বলে তুমি যদি আবার ইনস্টাগ্রামে ঢুকে গেছো তো হয়ে গেছে বাবা সেদিনের জন্য। পরের দিন নতুন স্বপ্নের সাথে শুরু করবে, আবার পরের দিন যাবে। তাই বিরক্ত লাগলে উঠে যাও, আবার কিছুক্ষণ বাদে বসো। এইভাবে তোমাকে একটা রুটিন মেনটেন করার চেষ্টা করতে হবে। কারণ আমার মনে হয় সব কিছু না স্বতঃস্ফূর্ততার সাথে হয় না। তোমার হয়তো 2টো সাবজেক্টে স্বতঃস্ফূর্ততা হলো, একটা পড়তে মন যাচ্ছে না, তাই তোমার যখন মন যাবে তখন পড়ো, এটা ভাবলে কিছু সময় নিজেকে জোর করতে হয়। আর একটা আমাদেরকে সবাইকেই কামার হওয়ার থেকে সরতে হবে যে আমি এখন পড়বো না, একবারে বসবো 5 ঘন্টা পড়ে দেবো, এক হাতুড়িতেই শেষ। এটা চেঞ্জ করতে হবে এই চিন্তা, কারণ এইভাবে হয় না। আলটিমেট যখনই সময় পাবে পড়বে। এই জন্য কিছু পাঁচালি ঠিক করতে পারো, রাত্রেবেলায় লিখে নেবে যে কাল সকালে সকালে আমি এইগুলো পড়বো। আমি জানি পাক্কা 2-3 জন হাসছে, কনফার্ম হাসছে, ওগুলো কিছু হবে না। দাঁতগুলো নিজে এই শ্রীরামপুরে একটা কলেজ আছে, দাঁতগুলো তুলে দেবো যে নিজে ফ্রিতে তুলে দেওয়া যায়, পাক্কা আছে, বলাই কিছু যাবে না। বুঝতে পেরে গেছি। না আমি যেটা বলছিলাম আর কি, যে ছোট ছোট সময়গুলোকে যদি পড়তে পারো না বেটার হবে। যেমন তোমার 10টার থেকে 12টায় টিউশন শেষ, 12টার থেকে 3টায় হয়তো আরো টিউশন আছে। অনেকেই যেটা ভাবে যে তাহলে আর এই সময়টা পড়ে লাভ নেই, একবার 3টের পর টিউশন চলে যাবো। কিন্তু এই যে ছোট ছোট সময়গুলো, যে এইভাবে ভাগ করতে হয় ছোট ছোট সময়গুলোকে, যে আমি 12টার থেকে 1:30টা দেখাবো, 1টার মধ্যে আমি হয়তো 20টা প্রশ্ন করে নেবো বা 10টা প্রশ্ন করে নেবো। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ করে না, বিরক্তও কম লাগবে, পড়াটাও হয়ে যাবে। আর একবারে এক ধাক্কায় আমি সবকিছু করে দেবো এই চিন্তা করলে কিন্তু দেখবে ওই পরিমাণে তুমি পড়তে পারছো না। হাসতে পারতা। চলো এবারে করবো ভেলোসিটি টাইম গ্রাফ, অর্থাৎ বেগ সময় গ্রাফ টি, আর এটা হচ্ছে আমার ভি, ভেলোসিটি টাইম গ্রাফ। ধরো যখন টি ইকুয়ালস টু চলতেই থাকবে, ভি অর্থাৎ
স্লোপ মনে করো কনস্ট্যান্ট, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, অর্থাৎ সময় যেমনই চলুক না কেন তার তো ভেলোসিটি এটাই থাকবে। সময় যেমনই যাক, সময় আপন সাথে বহিয়া গেল, তার জীবনে কোনো হেলদোল থাকছে না। এ হচ্ছে আমার সেই মহান স্লথ। ইউনিফর্ম ভেলোসিটি অর্থাৎ দেখো স্লোপ সব জায়গাতেই জিরো। আবার তাও বলি ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ যাকে রিপ্রেজেন্ট করবে সেটা তো হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। ভেলোসিটি টাইম গ্রাফ ত্বরণকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ একে দেখে এর যে পরিচয়পত্র সেটা হচ্ছে ত্বরণকে আমি বুঝতে পারবো কেমন চলছে। এখানে ত্বরণ দেখো জিরো, কারণ সময়ের সাথে দেখো ভেলোসিটির কোনো চেঞ্জ তো হয়নি। যদি ত্বরণ থাকতো, অ্যাক্সিলারেটর হতো কনস্ট্যান্ট, তাহলে এরকম হতো। আমরা জানি যে এর ক্ষেত্রে যে স্লোপটা সেটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ সেটা দেখো কনস্ট্যান্ট, তাই না? এই স্লোপটা দেখো কনস্ট্যান্ট, কারণ দেখো স্ট্রেট লাইন। যদি অ্যাক্সিলারেশন ভেরিয়েবল হতো টাইমের রেসপেক্টে, তখন আমরা স্লোপটাকে এইভাবে তুলতাম, যেভাবে ডিসপ্লেসমেন্টের যখন দেখলাম স্লোপ কনস্ট্যান্ট নয়, স্লোপ ভেরিয়েবল অর্থাৎ অ্যাক্সিলারেশন আছে, তখন আমরা গ্রাফটাকে যেরকম কার্ভ তুলেছি তেমন তুলতাম। এখানে এটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এবং ট্যান থিটার থেকে অ্যাঙ্গেল ছোট, মিনস অ্যাক্সিলারেশন তো পজিটিভ এবং এই পজিটিভ এবং এটা প্লাস। মিনস যদি আমার পরের ক্ষেত্রে এমন হতো যে রিটার্ডেকশন অর্থাৎ মন্দনে হতো, তাহলে এরকম, অর্থাৎ দেখো তুমি স্লোপটা হচ্ছে নেগেটিভ, ট্যান থিটার মান দেখো ট্যান 90 চেয়ে বড়, অর্থাৎ স্লোপ তো নেগেটিভ। এবং এটা বলতেই পারি যে তার মানে এ তো রিটার্ডেকশনে রয়েছে, অর্থাৎ মন্দনে রয়েছে, ভেলোসিটি কমতে কমতে যাচ্ছে। এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। এবং দ্বিতীয় একটা জিনিস ভেলোসিটি টাইম গ্রাফে আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো একটা ভেলোসিটি বা ধরো ভি, এটা হচ্ছে টি, যে কোনো ভেলোসিটি টাইম গ্রাফের যদি আমরা তার এরিয়াকে বার করি, এটা হচ্ছে এরিয়া, এর এরিয়াই হচ্ছে বা এরিয়া আন্ডার কার্ভ, এরকম বলা হয় এরিয়া আন্ডার কার্ভ, অর্থাৎ যতটা অঞ্চল জুড়েও কার্ভের যে যতটা অঞ্চল জুড়ে ক্ষেত্রফল করেছে সেটা এখানে হতে হবে ডিসপ্লেসমেন্ট। এরিয়া আন্ডার কার্ভ সবসময় যাবে ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করবে বা সরণকে রিপ্রেজেন্ট করবে। মিনস এভাবে মাথায় রাখো, যার গ্রাফ করছো, যে দুটোর গ্রাফ করছো, এরিয়া বার করলে তার আগেরটা ফিরে আসবে আর ডেরিভেটিভ করলে তার পরেরটা ফিরে আসবে। এটা কিন্তু মাথায় রাখো, এরিয়া করলে তার আগেরটা আর ডেরিভেটিভ করলে তার কিন্তু পরেরটা ফিরে আসবে। অর্থাৎ স্লোপটা চলে আসবে ডেরিভেটিভ করলে, আর ইন্টিগ্রেশন অর্থাৎ এরিয়া বার করানো করলে তার আগেরটা চলে আসবে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট চলে আসবে। সেম যদি আমরা এরকম বলি, এরকম একটা গ্রাফ আছে, ধরো এরকম গ্রাফটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ, এই গ্রাফের যদি আমি এরিয়া বার করি, এই এরিয়াটা এটা চলে আসবে ভেলোসিটি এরিয়া, এরিয়া অর্থাৎ চলে আসবে তোমার ভেলোসিটি চলে আসবে। অর্থাৎ অ্যাক্সিলারেশন টাইম গ্রাফের ক্ষেত্রে এরিয়া বার করলে ভেলোসিটি, অর্থাৎ যে কোনো গ্রাফের ক্ষেত্রে তুমি এরিয়া বার করানো মানেই তার চলে আসবে ভেলোসিটি। দ্বিতীয়ত গ্রাফ আমাকে রিপ্রেজেন্ট করতে শিখতে হবে, যেগুলো আমরা এখন আর একসাথে অতগুলো করবো না। ছোট মাথা তোমাদের, এই তো ছোট লুলু এতটুকু মাথা এখনই ব্লাস্ট হয়ে যেতে পারে। তো ধীরে ধীরে যখন আমরা অঙ্ক করব, অঙ্কের সাথে সাথে আবার বা যে সমস্ত প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেইগুলোর সাথে সাথে আমরা ওকে আর একটু গ্রাফকে আমরা কি বলবো আর একটু ডেপথে যাব গ্রাফের মধ্যে, সেটা কোশ্চেন করতে করতে আমাদের হয়ে যাবে আশা করি। চলো আমরা কোশ্চেনে যাই। অবশ্যই রেডি সেট, মানে দুটো অ্যান্সারই আমি হতে পারে, আমি সেটা বলে দিচ্ছি যে এটাকে এ বলে দিই, এটাকে বি বলে দিই, তাহলে সমস্যাটা মিটে যায়। অর্থাৎ tan 45 ইজ tan, অর্থাৎ তাই যারা যারা 1:3 বলেছো তারাও ঠিক, আর যারা যারা 3:1 বলছো তারাও ঠিক। কারণ প্রশ্নের মধ্যে এটা দেখো, এটা 2022 এর প্রিভিয়াস ইয়ার, মানে এটা নিটে দিয়েছিল, এটা 2022 এর নিটের প্রশ্ন ছিল। অ্যান্সার 2। যারা পারোনি আমি তাদেরও করে দিই। যে দেখো এ যদি বলি তাহলে tan θ1 ভেলোসিটি দেখো আমরা পেয়েছিলাম স্লোপ, অর্থাৎ যে কোনো গ্রাফের স্লোপ, এসটি গ্রাফের স্লোপ ভেলোসিটি হয়, তাহলে tan θ1 ইজ টু tan θ2, অর্থাৎ tan 45 ইজ টু tan 30, মিনস tan 45 1 ইজ টু 1/√3, তাহলে তো হয়ে যাবে √3 ইজ টু 1। অ্যান্সার
2, অতএব যারা 1 বলেছো তারাও যদি বলো তো ঠিকই, কারণ আমি বলিনি যে কোনটা, তাই উল্টোটাও কেউ করতে পারছে। tan 45 is to tan 30 is to tan 45, তাই সবাই ঠিক আছে, আমার ভরসা হয়েছে সবাই করেছে। পরের প্রশ্নতে চলে যাই। আমরা কি করব বলেছে t = 10 সেকেন্ড সময়ে এর দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব, অর্থাৎ দূরত্ব বার করতে গেলে আর কিছুই না, আমরা বার করব এরিয়া আন্ডার দ্য কার্ভ। অর্থাৎ এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের এরিয়া বার করব। অঞ্চলের এরিয়া বার করানোর জন্য আমি বলতেই পারি যে ওর এরিয়া এ সমান, দেখো এটা একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে হয় হাফ ইন্টু প্যারালাল টু অফ প্যারালাল সাইড, একটা দেখো এটা 10 আর একটা এটা 8, অর্থাৎ 10 প্লাস এখানে হয়ে যাচ্ছে 8 ইন্টু দেখো হাইটটা হচ্ছে এটা 10। 1 মিনিট ভুল করছি কি? আচ্ছা এটা 10, এটা সরি এটা 8 নয়, এটা 6, এটা হবে 6, হ্যাঁ, অর্থাৎ আসছে 80 মিটার। এর এরিয়া হবে 80 মিটার, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হবে 80 মিটার। ঠিক আছে, যারা যারা পড়েছো তারা ভালো। পরের প্রশ্নতে যাই। দেখো একটা স্লোপ, এটা 0 হবে, এটা একটা স্লোপ 0 হবে, অর্থাৎ এই দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো স্লোপ 0, অর্থাৎ দুটো বার ভেলোসিটি হবে 0, অ্যান্সার হবে 3, অর্থাৎ 2 টাইমস। এই দুটো স্লোপ কিন্তু 0। পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে যে গ্রাফ দিয়েছে অ্যাক্সেলারেশন ভার্সেস টাইম, অর্থাৎ সময় সরণ গ্রাফ দিয়েছে, এই সরি ত্বরণ এবং সময় গ্রাফ দিয়েছে। এখন বলেছে t = 3 সেকেন্ডে কোণার বেগ, অর্থাৎ তোমাকে বার করতে হবে এরিয়া আন্ডার কার্ভ। ইন্টারেস্টিং দেখো এখানে, অর্থাৎ তোমাকে যে এরিয়াটা বার করতে হবে সেটা হচ্ছে যে এরিয়া, এটা দেখো এই দুটো আছে পজিটিভে, তাই না, অর্থাৎ এই দুটো হবে পজিটিভে আছে, কিন্তু এই এরিয়া আছে নেগেটিভে। অর্থাৎ তোমাকে যদি ভেলোসিটি বলে তার মানে এখানে ওর ভেলোসিটি ইনক্রিজ করেছে, অর্থাৎ ত্বরণে আছে, এখানে দেখো মন্দনে আছে, অর্থাৎ ভেলোসিটি তো ডিক্রিজ করে যাবে, ভেলোসিটি কমে যাবে, তারপর আবার ত্বরণে আছে, অর্থাৎ ভেলোসিটি আবার বাড়বে, অর্থাৎ ত্বরণ মন্দন ত্বরণ। আমরা দেখতে পাচ্ছি যে এটাও এগুলো সব একটা একটা রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র। দেখো এটাও 1 এবং এটা 5, এটাও দেখো 1 এবং 5, অর্থাৎ এটা ক্যান্সেল, মিন্স যে কোনো একটা পড়ে থাকবে। এরিয়া যদি তুমি বার করো, অর্থাৎ এর ক্ষেত্রফল সমান, তাহলে তোমাকে যদি ভেলোসিটি বার করতে হয় তাহলে তিনটে এরিয়া বার করতে হবে। তিনটে এরিয়া মানে আমি ধরছি v1, দেখো -v2 প্লাস v1 v3, অর্থাৎ এটা যদি দুটো পজিটিভ হয় এটা হবে নেগেটিভ, তাহলে v1 দেখো তুমি করো 5 × 1 মাইনাস, পরেরটাও দেখো হয়ে যাচ্ছে 5 × 1, তারপরেরটাও দেখো চলে আসছে প্লাস 5 × 1, পড়ে থাকছে দেখো 5, অর্থাৎ অ্যান্সার হবে এ 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটির ক্ষেত্রে তোমাকে যেহেতু এটা নেগেটিভে ছিল, নেগেটিভ থাকলে সেটা তো রিটারডেকশন অর্থাৎ মন্দনে আছে, সেই জন্য তোমাকে করতে হচ্ছে মাইনাস। এটা যেই প্রশ্ন ছিল সম্ভবত, টাইম দিয়াটা দেওয়া নেই। পরের কোশ্চেন, ম্যাক্সিমাম এটা কিছুই না, এরিয়া আন্ডার দ্য কার্ভ, তুমি এরিয়া বার করো, অ্যান্সার শেষ, তাই না, কারণ স্থির থেকে বলেছে, তাই যদি তুমি এরিয়া বার করে দাও তাহলে শেষ। তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু 10 ইন্টু 11 মিন্স 55 মিটার পার সেকেন্ড। টাইম একটা গ্রাফ দিয়েছে, অবস্থান সময় গ্রাফ। এ এবং বি দুটো কণা, দেখো এ যে সে সমবেগে উঠে চলে গেছে, দেখতেই পাচ্ছি ইউনিফর্ম ভেলোসিটি, কারণে স্লোপটা দেখো কনস্ট্যান্ট। এর স্লোপটা দেখো কনস্ট্যান্ট, অর্থাৎ সমবেগে চলে গেছে। বি একটা দেখো যে মন্দনে গেছে, তাই না, বি একটা রয়েছে কোণা, সে কিন্তু মন্দনে গেছে। এখন তোমাকে বলেছে নিচের কোণগুলো ঠিক, তাহলে প্রথম প্রশ্ন দেখি এই গ্রাফ থেকে। ফার্স্ট প্রশ্ন, অপশন, at time t b both train have same velocity, অর্থাৎ এখানে বলেছে এই যে এই পয়েন্টে এখানে বলেছে ভেলোসিটি নাকি সেম। তো
এই অপশনটা হবে কিনা একটু বলো। এই পিঠা তোমার কি কাজ নেই নাকি? তো দেখো আমরা দেখবো যে এখানে ভেলোসিটি কি হচ্ছে। তো দেখো ভেলোসিটি ছিল স্লোপ অফ দ্য কার্ভ। আমি বলতেই পারি যে টিভি সময়ে দুজনের পজিশন সেম, একে অপরকে ক্রস করছে, কথাটা ঠিক, কিন্তু তার মিন্স এমন নয় যে দুজনের ভেলোসিটি সেম। তো দেখো এখানে যদি আমি বি এর ভেলোসিটি দেখি তাহলে স্বাভাবিকভাবেই নিশ্চয়ই এটা হবে, ঠিক আছে। আর এর যদি ভেলোসিটি দেখি সেটাও এই লাইনটার সাথেই দেখো এটা, অর্থাৎ দুজনের কিন্তু স্লোপ আলাদা আলাদা। এটা বি এর স্লোপ, এটা হচ্ছে এ এর স্লোপ। এটা সরি এটা হচ্ছে, হ্যাঁ এটা এ এর স্লোপ আর এটা হচ্ছে বি এর স্লোপ। এ এর স্লোপ দেখো বেশি বি এর তুলনায়, মিন্স এ এর তো ভেলোসিটি বেশি, প্রথম অপশনটা ভুল। দ্বিতীয় অপশনে আছি, বোথ ট্রেন হ্যাভ সেম ভেলোসিটি, বোথ ট্রেন হ্যাভ সেম ভেলোসিটি অ্যাট সাম টাইম আফটার টিভি। সেম ভেলোসিটি আসছেই না, কারণ এ ক্রমাগত এর ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, আবার এর ভেলোসিটি দেখো প্রায় চলে আসছে জিরোর কাছাকাছি, কারণ এবারে নেগেটিভ হয়ে যাবে, তাই দ্বিতীয়টাও কিন্তু ভুল। কারণ দুজনের স্লোপ কোথাও সমান হবে না, তাহলে ভেলোসিটি নিয়ে তো দ্বিতীয়টাও হচ্ছে না। থার্ড, বোথ ট্রেন হ্যাভ দ্য সেম ভেলোসিটি অ্যাট সাম টাইম বিফোর টিভি। অর্থাৎ বলেছে টিভি আসার আগে বোথ ইয়েতে যে বোথ ট্রেন হ্যাভ সেম ভেলোসিটি, অর্থাৎ সি এর অ্যান্সারটা দেখতে পাচ্ছি বোথ ট্রেন হ্যাভ সেম ভেলোসিটি সাম টাইম বিফোর টিভি। হ্যাঁ, শুরুতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে খুব শুরুতে আমরা দেখতে পাচ্ছি সেম অ্যাক্সেলারেশন, এটা হবে না। শুরুতে দেখো দেখতে পাচ্ছি কোন একটা সময় এই জায়গাটাতে দুজনের ভেলোসিটি প্রায় কাছাকাছি, এই যে এই জায়গাটাতে। তাও এখানে কোথাও না কোথাও হতে পারে যে এর সাথে একবার স্লোপটা ধরো এই জায়গাটা প্রায় স্ট্রেট লাইন হতে পারে, অর্থাৎ এই জায়গাটাতে দুজনের ভেলোসিটি সেম হতেও পারে। তাই এই সি এর অপশনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক। সি এর অপশনটা বি তো হচ্ছে না, বোথ ট্রেন সেম ভেলোসিটি আফটার টাইম টিভি, অর্থাৎ সময় পরে এখানে আর কোনো জায়গা নেই, তার আগে কোথাও না কোথাও একটা পয়েন্ট হতে পারে। সামহার অন দ্য গ্রাফ বোথ ট্রেন হ্যাভ সেম অ্যাক্সিলারেশন। প্রথমটার ক্ষেত্রে দেখো এ পার্টিকুলার অ্যাক্সিলারেশনই জিরো, অ্যাক্সিলারেশনেই এ পার্টিকুলার জিরো, তাই অ্যাক্সিলারেশন সেম কোথায় হবে? তাই অ্যান্সার যদি হয় একমাত্র সি হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন। কারণ অ্যাক্সিলারেশন তো দুটোই জিরো, তুমি দেখো না, সরি এর অ্যাক্সিলারেশন আছে কিন্তু এর তো অ্যাক্সিলারেশন জিরো, তোর ডিসটেন্স টাইম গ্রাফ স্ট্রেট লাইন উঠছে, তাই না? নেক্সট প্রশ্নটা যেটা সেটা রয়েছে যে করে দিই, বলেছে 8 সেকেন্ড পর মূল বিন্দু থেকে দূরত্ব কত? 8 সেকেন্ড পর মূল বিন্দু থেকে দূরত্ব, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট চাইছে, নট ডিসটেন্স। যদি ডিসটেন্স চাইতো তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব বলতো না, অর্থাৎ যে পরিমাণও পজিটিভে গেছে কিছুটা রাস্তাও তো নেগেটিভও গেছে, তাই না? অর্থাৎ ডিসপ্লেসমেন্ট চেয়েছে, মিন্স এই যে এরিয়াটা হবে, এই এরিয়াটা থেকে এই এরিয়াটা হবে মাইনাস, এই এরিয়া থেকে এটা হবে মাইনাস হয়ে যাবে, কারণ নেট ডিসপ্লেসমেন্ট চেয়েছে, নট ডিসটেন্স। তাই এটা করার চেষ্টা করো। আর এটা করার চেষ্টা করো, এবং আমি এই প্রশ্নটা করে দিচ্ছি। এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, দেখো উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে 4 প্লাস, আমি এটা দেখতে পাচ্ছি তোমার রয়েছে 2, 4 প্লাস 2 অর্থাৎ 12 মিটার। এটা দেখি, এটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু 2 হচ্ছে উচ্চতা, আর একটা সমান্তরাল বাহু দৈর্ঘ্য 8, আর একটা হচ্ছে তো আমার সমান্তরাল বাহু দৈর্ঘ্য এই দুটো, অর্থাৎ 2, একটা পাচ্ছি 16।
16টা দেখো পরেরটার ক্ষেত্রে আমি 16 পাচ্ছি। ও 8 প্লাস, সরি 8 প্লাস 2, 8 প্লাস, না 8 নয়, 4 প্লাস 2, 1 মিনিট। এর এরিয়াটা যদি আমি বার করি, এরিয়া আন্ডার দ্য গ্রাফ, তাহলে দেখো এরকম আসছে হাফ ইন্টু, এটা হচ্ছে 4 প্লাস 2 ইন্টু 2, অর্থাৎ এটা আসছে 6 মিটার। তাহলে ওর নেট যে ডিসপ্লেসমেন্ট হবে সেটা 12 মাইনাস 6 মিনস তো 6 মিটার পার, সরি মিটারই হবে 6 মিটার, তাই না? অর্থাৎ নেট ডিসপ্লেসমেন্ট হবে 6 মিটার, অর্থাৎ ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স হবে সেটা হচ্ছে 6 মিটার। এটাই কিন্তু বলেছে, তোমার কিন্তু ডিসপ্লেসমেন্ট বলেনি, ডিসটেন্স বলেনি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট বলছে, সেটাকেই ঘুরপথে বলেছে যে মূল বিন্দুর থেকে কি পরিমাণে মার খাবে, ভেল কি হচ্ছে নাকি। অর্থাৎ এটা যেই মানে দিয়েছিল, অর্থাৎ তুমি বলতে পারো এটা একটা ট্রাপিজিয়াম হয়েছে, এটা একটা ট্রাপিজিয়াম, অর্থাৎ দুটো ট্রাপিজিয়ামের মধ্যে পার্থক্য এটা। জয়দীপ যখন চলে এসছে একটা অঙ্ক দিচ্ছি লাস্ট পর্যন্ত, তো এটা কিন্তু তোমার হবে 6 মিটার, এটাই কিন্তু যেই মানে ঘোরানো দেয়, ঘুরিয়ে দেয়। ডিস্টেন্স এস হচ্ছে বলছে, ঠিক আছে, দ্য ডিস্টেন্স ট্রাভার্স বাই দ্য পয়েন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম টি ইউজিং প্লট ফাইন্ড দ্য এভারেজ ভেলোসিটি অফ দ্য পয়েন্ট ডিউরিং টাইম অফ মোশন। অর্থাৎ এভারেজ ভেলোসিটি বার করতে বলেছে, কিচ্ছু না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা করলে এভারেজ ভেলোসিটি। দেখো টোটাল ডিস্টেন্স যদি আমি বলি, তো টোটাল ডিস্টেন্স যে ট্রাভেল করেছে সেটা আমি দেখতে পাচ্ছি এখানে এভারেজ ডিস্টেন্স ডিউরিং দ্য মোশন, অর্থাৎ এখানে দেখো 20 তে ও টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, কারণ তারপর ডিস্টেন্স চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ ভেলোসিটি জিরো মিনস কনস্ট্যান্ট, ওটা মানে রেস্ট হয়ে গেছে, পার্টিকেল রেস্টে চলে এসেছে, তার মানে ওটা কাউন্ট হবে না, কারণ স্থির হয়ে গেছে। তাহলে টাইম যতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি ও ফাংশনিং করেছে সেটা তো 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, এবং ডিসপ্লেসমেন্ট গেছে 2, তাহলে আমরা বলতে পারি ওর অ্যাভারেজ ভেলোসিটি ভি ইকুয়ালস টু, এরকম বলা যায় যে 2/20, অর্থাৎ 1/10 মিটার পার সেকেন্ড। অনেক বইতে সেন্টিমিটার থাকলে আমি বলতেই পারি 100/10, অর্থাৎ 10 সেমি পার সেকেন্ড। এটাই তো অ্যাভারেজ ভেলোসিটি। যারা যারা 20 পর বেশি করেছে সেটা কিন্তু ভুল হয়ে গেছে। হ্যাঁ আমি ডিসপ্লেসমেন্ট বার করলাম, তো তো দেখো ডিসপ্লেসমেন্ট টাইমেরই তো গ্রাফ দিয়েছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ডিসপ্লেসমেন্ট দেখো না এইভাবে উঠতে উঠতে স্লোপ উঠতে উঠতে 20 থেকে কনস্ট্যান্ট হয়ে গেছে, মিন্স তো ডিসপ্লেসমেন্ট 20, তাই না? ডিসপ্লেসমেন্ট, সরি ডিসপ্লেসমেন্টটা 2 মিটার, তাহলে এভারেজ ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম। দ্বিতীয় দেখো বলেছে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি। দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি নিশ্চয়ই তুমি এটা দেখতে পাচ্ছ, শুরুতেও অ্যাক্সিলারেটেড আছে, অর্থাৎ এই লাইন পর্যন্ত দেখো ওর অ্যাক্সিলারেশন, তাই না? এই লাইন থেকে প্রায় যদি আমি এখান থেকে নিয়ে নিই, এটা দেখো স্ট্রেট লাইন মোশন, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি, এবং দেন এখান থেকে রিটারডাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি ও যে অ্যাচিভ করছে সেটা দেখো 0 থেকে শুরু করে চলতে 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 এখান থেকে দেখো এই মোশনটা আছে স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, অর্থাৎ যদি আমি এটাকে 1 নিয়ে নিই, আচ্ছা দেখো এটা এটা 10, যার ফলে এটা হয়ে যাবে 12, 14, অর্থাৎ এটা হয়ে যাবে 12, 14, 16, 18, 20, অর্থাৎ 2 করে করে যাচ্ছে, তাহলে এটা হবে 12, আর এটা হবে কনস্ট্যান্ট যেহেতু আছে, এটা হবে 12, 14, 16, ডিস্টেন্স দেখা যাক, এখান থেকে আমাকে নিতে হবে এটা, অর্থাৎ ডিস্টেন্স যেটা আমি পাচ্ছি সেটা দেখো এটা এইভাবে গুনলে 0.2, 0.4, 0.6 হচ্ছে না, তাহলে এমন ভাবে আমাকে নিতে হবে যাতে করে 1 হয়। দেখছি 0.2, 0, 0.2, 0.4, 0.6, 0.8, 8টা 1 দিয়ে দিয়েছে,
এটিকে আরেক করে দেখি 2 4 6 8, অর্থাৎ পার ঘর যে চেঞ্জটা হচ্ছে সেটা আমি যদি ঘরে বার করি, দেখো আমি দেখতে পাচ্ছি এখানে একটা দুটো তিনটে চারটে, চারটে ঘর সমান 1 মিনস একটা ঘর তো 1/4, এটা আসছে একটা ঘর মানে 1/4। তাহলে এখানে কটা ঘর এসছে? 1 2 3 4, অর্থাৎ চারটে ঘর এসছে মানে চেঞ্জটা তো 1, তাই না? চারটে ঘর এসছে মানে এই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে 1। তাহলে ওর ম্যাক্সিমাম যে ভেলোসিটি হবে সেটা হচ্ছে, আমি স্লোপ বার করছি, এই যে এই কার্ভটার আমি বার করতে চলেছি স্লোপ। তো এই স্লোপ কি y2 মাইনাস y1, অর্থাৎ তোমার কাছে এরকম চলে আসবে y2 মাইনাস y1। অতএব আমি চেঞ্জটা দেখতে পেলাম, চেঞ্জটা চলে এসছে y2 মাইনাস y1 টাই চলে এসছে 1 বাই, আমাকে বার করতে হবে এই ডিসপ্লেসমেন্টটা কত। তো দেখো এই টাইমটা দেখো 4, তাহলে 1/4 তুমি যদি এটাকে 100 করে দাও সেমিতে লিখলে, অর্থাৎ 25 সেমি পার সেকেন্ড, এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম ভেলোসিটি। কারণ এটা কেন বললাম, প্রথমে দেখো অ্যাক্সিলারেশন আছে, ত্বরণে আছে, এখানে স্ট্রেট লাইন হয়ে গেছে। স্ট্রেট লাইন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে ও তো সরল রেখায় চলছে, মানে ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে যেটা বৃদ্ধি পেয়েছে এখানে স্থির, তারপরে আবার কমছে, তাহলে ম্যাক্সিমাম তো এখানেই হবে, তাই না? শুরুতে জিরো উঠতে 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 বেগ বাড়লো, বাড়ার পর একটা সময় যে স্থির, তারপরে আবার ডাউনফল হয়েছে, অর্থাৎ এটা হবে দ্বিতীয় প্রশ্নের উত্তর। আবার এটা কে চলে এসছে? শুরুর থেকে করা আছে, তুমি শুরুর দিকের ভিডিওগুলো দেখো, একদম শুরুতে দেখো, একদম শুরুতে দেখো গ্রাফ করা আছে, যে কোন গ্রাফ কিভাবে যাচ্ছে কিভাবে পেরোচ্ছে। প্রথম 10 মিনিটে চলে এসো, পাবে। দেখো তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে টাইম মোমেন্ট টি নট হুইচ অফ দ্য ইনস্ট্যান্ট ভেলোসিটি ইকুয়ালস টু দ্য মিন ভেলোসিটি এভার। দেখো এই প্রশ্নটা আমরা পরে করব, তার কারণ হচ্ছে এই দুটো প্রশ্নের পরে তৃতীয়টা আর একটু ভাবতে হবে। অনেকেই আমি জানি জোশ হারাবে, কারণ তাই আমরা যেগুলো আমাদের যে টার্গেট ছিল সেগুলোতেই আমরা যাই। তিনেরটাই হচ্ছে না, না চলো তিনেরটা করে দিচ্ছি। The time moment t naught at which the instantaneous velocity equal to mean velocity average over the path t naught second, অর্থাৎ তোমাকে টি নটের মান বার করতে বলেছে যেখানে ওর ওই মুহূর্তের বেগ এবং অ্যাভারেজ বেগের সাথে ইকুয়াল হয়ে যাবে। ওই মুহূর্তের বেগ অ্যাভারেজ বেগের সাথে ইকুয়াল হয়ে যাবে, সেই টাইমটা তোমাকে বার করতে বলেছে কত সেকেন্ডে ওর অ্যাভারেজ ভেলোসিটি। অর্থাৎ আমি বলতে পারি যে এই পুরো গ্রাফটার মধ্যে কোথায় ভেলোসিটি হবে 10 সেমি পার সেকেন্ড, এটা বলেছে। পুরো গ্রাফটার মধ্যে কোথায় ভেলোসিটি হবে 10 সেমি পার সেকেন্ড, সেটা চেয়েছে, সেই সময়টা চেয়েছে। কারণ অ্যাভারেজ ভেলোসিটি তো পুরো, ধরো যদি আমি অ্যাভারেজ ভেলোসিটি নিই তাহলে এটা পাবো, ধরো এভারেজ ভেলোসিটি নিলে আমি এটা পাবো, এটা। তাই বলছে এই যে 10 মিটার পার সেকেন্ড পুরো রাস্তাতে কোথায় হবে সেটা বলেছে। বলেছে দ্য ডিস্টেন্স ফ্রম অরিজিন আফটার 8 সেকেন্ড। ডিস্টেন্স ফ্রম অরিজিন আফটার 8 সেকেন্ড মানেই তো ডিসপ্লেসমেন্ট। অরিজিন থেকে 8 সেকেন্ড পরে ওর দূরত্ব মিন্স ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স নয়। ডিস্টেন্স কথাটা লেখা আছে ঠিকই, কিন্তু শুধু ডিস্টেন্স থাকলে আলাদা ছিল। তোমাকে আমি একটা ধারণা দিচ্ছি, অনেকে এবার এসছে দেখছি, দেখো এই ধারণা দিচ্ছি। মনে করো তুমি এখান থেকে কিছুটা সামনে গেলে, এভাবে গেলে, হয়েছে, আবার তুমি পিছনে এলে, আবার সামনে গেলে, তাহলে যদি ডিস্টেন্স হতো তাহলে তিনটে যোগ হতো, তাই না? যদি ডিস্টেন্স হতো তাহলে সামনে গেলে তুমি মনে করো 16 মিটার সামনে গেলে, 10 মিটার পিছনে এলে, আবার 2 মিটার সামনে গেলে, তাহলে তোমার টোটাল ডিস্টেন্স হওয়া দরকার ছিল 16 প্লাস 10 26, এই মাইনাস 10 তোমার হচ্ছে 6 প্লাস 2, তাই না? এটা ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্স হলে তিনটেরই যোগ হতো। কিন্তু তোমাকে বলেছে অরিজিন থেকে তুমি কোথায় রয়েছো, তোমাকে বলেছে অরিজিন থেকে তুমি কোথায় রয়েছো, অর্থাৎ ফ্রম অরিজিন, অর্থাৎ অরিজিন থেকে তুমি তোমার অবস্থানটা, সেটা তো ডিস্টেন্সেই নয়, ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, ডিস্টেন্স হচ্ছে না।
যদি তোমাকে বলা থাকতো এমনি নর্মাল ডিস্টেন্স, তাহলে তুমি করতে পারতে নেগেটিভটাও যোগ করে নিতে, কিন্তু তোমার বলেছে অরিজিন থেকে ডিস্টেন্স, অর্থাৎ মূল বিন্দু থেকে এখন তুমি কোথায় আছো, তাহলে সামনে পিছনে, সামনে গেলে কিছু পিছনে এলে, এই জন্য এই অ্যান্সারটা হবে, ভুল নেই এটা। অর্থাৎ এটা ছিল যে ডিস্টেন্স অরিজিন থেকে বলেছে, তাই অরিজিন থেকে আমাকে মাথায় রাখতে হবে। পরের প্রশ্নতে যাই, তোমাদের জন্য আমাদের নতুন যারা আছে তারা জোশ হারাচ্ছে। পরের প্রশ্নটাতে যাই, এই চলো যারা আছো এটা বলো। দেখো প্রথমে আগে চিনতে হবে আইডেন্টিফাই দ্য মোশন, এটা কি মোশনকে বলা হচ্ছে। দেখো দেখেই আমি বুঝতে পারছি যে এই মোশনটা হচ্ছে যে কোনো একটা পার্টিকেল রয়েছে, যে পার্টিকেলকে নিচের থেকে উপরের দিকে ছোড়া হয়েছে, অর্থাৎ ইউ ইকুয়ালস টু একটা ইউ ভেলোসিটি নিয়ে সে উপরে উঠেছে, যে টাইমটা উপরে উঠতে লাগবে আমি জানি ইউ বাই জি, এবং নিচের দিকে কাজ করছে জি। উপরে উঠলো, তারপর আবার ধীরে ধীরে ও নিচে পড়বে, অর্থাৎ এই মোশনটা হচ্ছে কোনো একটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে সোজা উপরে তুলেছি, যার ফলে উপর থেকে আবার নিচে এসে পড়েছে, এই মোশনটাকে ডিসক্রাইব করছে, তাই তো। নিচের থেকে একটা বলকে উপরে ছুড়ে দিয়েছি, আবার নিচে পড়ছে। তাহলে আমি প্রথমে ভেলোসিটি দেখি। যখন পার্টিকেল উপরে উঠছে, অর্থাৎ ইনিশিয়ালি দেখো টি ইকুয়ালস টু 0 তে ওর একটা ভেলোসিটি ছিল, তাহলে উপর দিকের ভেলোসিটিকে আমি পজিটিভ নিচ্ছি। এখন যত উপরে উঠবে ওর ভেলোসিটি সময়ের সাথে সাথে কমতে থাকবে, মিন্স তো রিটারডেকশন, আর ভিটি গ্রাফের রিটারডেকশন হলে স্লোপটা হবে নেগেটিভ, মিন্স টি ইকুয়ালস টু 0 তো ওর মান আছে, এইভাবে কমতে কমতে ইউ বাই জি টাইমে দেখো ও এভাবে হয়ে গেছে। যদি আমাকে বলতো স্পিড টাইম গ্রাফ, তাহলে আমি উপরে তুলতাম, যেহেতু ভেলোসিটি উপর থেকে নিচটা, নিচের থেকে উপর পজিটিভ নিয়েছি, তাহলে উপর থেকে নিচ তো নেগেটিভ হবে, মিন্সও এইভাবে চলে যাবে, তাই তো। তার মানে অপশন সি কারেক্ট। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখি। দেখো ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট গ্রাফ, ভেলোসিটি, হ্যাঁ পজিশন গ্রাফ, এটা তো সবসময় স্কোয়ার ফর্মে থাকে ভেলোসিটি, অর্থাৎ এটা হবে একটা প্যারাবোলিক গ্রাফ। তুমি নিশ্চয়ই জানো, একটু আগে আমরা শুরুতেই দেখো গ্রাফের প্যারাবোলাগুলো পড়েছি, এটা এরকম হবে। অতএব এটাও ঠিক, অর্থাৎ যখন ডিসপ্লেসমেন্ট 0 তখন ভেলোসিটি তো ভি নট, চলতে 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 ডিসপ্লেসমেন্ট যেখানে এসে হয়ে গেছে ম্যাক্সিমাম, ভেলোসিটি 0 মানে এখানে, আবার যখন নিচে পড়ছে অপোজিট ডাইরেকশনে ডিসপ্লেসমেন্ট, এই ভেলোসিটি ইনক্রিজ করছে, করতে করতে আবার ভি নট হয়ে যাচ্ছে, এটাও ঠিক। এটাও পজিশন টাইম গ্রাফ ঠিক, শুরুতে হাইটে আছে, সময়ের সাথে সাথে পজিশন একটা সময় যে দেখো ম্যাক্সিমাম, ধীরে ধীরে আবার পজিশন কমছে। তাহলে অ্যান্সার যেটা একমাত্র, সেটা হচ্ছে এ। দেখো শুরুতে আমরা বললাম এ শুরুতে ওর ভেলোসিটি কমে যাচ্ছে, মিন্স রিটারডেকশনে আছে, মন্দনে আছে। তাহলে মন্দনে থাকলে এই গ্রাফটা হওয়ার কথা ছিল, প্রথমে মন্দন দিয়ে দেখো যেই ম্যাক্সিমাম হাইট হয়ে গেছে মানে নিচে পড়ছে, তখন হওয়া উচিত জি, এরপর ওর বেগকে বৃদ্ধি করছে, অর্থাৎ ত্বরণ হওয়া উচিত ছিল, যার ফলে গ্রাফটা হওয়া উচিত ছিল ঠিক এরকম, গ্রাফটা হওয়া উচিত ছিল এরকম, গ্রাফটা হয়ে গেছে ঠিক উল্টো, অর্থাৎ এটা হচ্ছে ইনকারেক্ট, এটা ইনকারেক্ট, এ হচ্ছে ইনকারেক্ট, বাকি কেউ ইনকারেক্ট হবে না, এ ইনকারেক্ট, কারণ এটা উল্টোটা হতো, সেটা প্রথমে ত্বরণ দিকে দিয়ে মন্দন হওয়ার কথা ছিল, প্রথমে মন্দন পরে ত্বরণ। নেক্সট কোশ্চেন। এটা শুধু এরিয়া বার করতে হবে, আর কিচ্ছু না, বসে বসে। হ্যাঁ হ্যাঁ, লেফট হও লেফট হও, 12 সামনে ইয়ে দেখো। এটা দেখো, এটা এরিয়া বার করতে হবে, আর কিচ্ছু না। তবে এরিয়া বার করতে তোমার ক্যালকুলেট আছে, যেমন এই লাইনটা এখান পর্যন্ত আছে, এই যে এটা, শুধু এরিয়া বার করতে হবে। দেখি এরিয়া বার করে কে কতটা পারফেক্ট, যতজন আছো এই মুহূর্তে, অনেকজনই নেই আজকে দেখতে পাচ্ছি। শিবম বলছে বি।
চলো আমি এরিয়া বার করানো শুরু করি। এরিয়া বার করানো শুরু করতে গেলে আমাকে অনেকগুলো স্টেপ করছি। দেখো প্রথম আমি অন্য কালার ব্যবহার করি। দেখো প্রথমে আমি একে এখানে ব্রেক করে দিচ্ছি, অর্থাৎ এটা দেখো একটা আমার কাছে প্রিজম রয়েছে যার এই দুটো সমান্তরাল বাহু এবং এটা হচ্ছে উচ্চতা, তাই তো? তাই এটা আমার কাছে একটা প্রিজম রয়েছে। তাহলে ফার্স্ট আমি এটাকে বলছি S1। S1 ইকুয়ালস টু হাফ ইন্টু সমান্তরাল উচ্চতা কত? উচ্চতা 2 আর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেখো একটা 4 আর তার হাফটা 2। এই যে এটা 2 এটা 4, 4 প্লাস 2 অর্থাৎ S1 6। S2 বার করি। S2 কে আমি এখানে একটা চতুর্ভুজ নিয়ে নিই, সেটাই আমার সবচেয়ে ভালো হবে। অর্থাৎ এটা একটা আমি চতুর্ভুজ নিয়ে নিচ্ছি। দেখো যার দৈর্ঘ্য হচ্ছে 2 আর উচ্চতা হয়ে যাচ্ছে তুমি দেখো 3, অর্থাৎ S2 সমান হচ্ছে দৈর্ঘ্য 2 আর উচ্চতা বা বলতে পারি প্রস্থ নেই নাও, তাহলে হচ্ছে 3 অর্থাৎ 6। লাস্ট দেখো আমার কাছে এখানে এসে আমি আর একটা ট্রাপিজিয়াম পেয়েছি, যার ক্ষেত্রফল দেখো, যার সমান্তরাল বাহু হচ্ছে এটা 1 আর বড়টা হচ্ছে 2 আর উচ্চতা হচ্ছে 2, অর্থাৎ হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 1 প্লাস 2, 2 2 ক্যান্সেল 3। তাহলে মোট যেটা আসছে সেটা তো আমার এরিয়া বার করনে কি গোলমাল হয়েছে, অ্যান্সারের সাথে মিললো না। 2 ইন্টু 3, আচ্ছা ও 5 সেকেন্ড চেয়েছে। আমি এতক্ষণ ধরে করছি কেন? প্রশ্নটাই তো পড়িনি। এখানে দেখো 5 সেকেন্ড বলেছে, অত এত করতেই হবে না, এখানে ছেড়ে দিলেই শেষ। অর্থাৎ 6, তাই না? প্রথম S1টা এতদূর পর্যন্ত 6, অত করার দরকার নেই। S1 পর্যন্ত 6 আর S2 যেটা দেখো আছে তার অর্ধেক, তাই তো? অর্থাৎ এই ক্ষেত্রফলটা বার করতে হবে, অর্থাৎ S2 এর অর্ধেক, অর্থাৎ 6 প্লাস 3 সমান 9। এত দরকারই নেই, পুরো এরিয়া বার করার দরকার নেই। পুরো যদি বলতো ডিসপ্লেসমেন্ট 8 সেকেন্ড পর্যন্ত, তাহলে হতো 6 6 12 কে 15। তোমার 5 সেকেন্ড বলেছে, অর্থাৎ এখানে শেষ। এটা হচ্ছে 6 আর এই পুরোটা আমি বার করলাম, যেহেতু 6 হলো তার অর্ধেক মানে 3। অ্যান্সার মিন্স 9 এর অ্যান্সার অপশন ডি। তো তোমাকে শুধু বার করতে হবে এই এরিয়াটাই, ট্রাপিজিয়ামের এরিয়া হবে হাফ ইন্টু উচ্চতা 10, এই যে উচ্চতা রয়েছে, ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য, সমান্তরাল একটা 4 আর একটা অর্ধেকটা, আর এটা হচ্ছে 2। 30 মিটার, অপশন হচ্ছে বি। অপশন বি 30 মিটার হবে। দেখো আমি ক্লাসগুলো করাচ্ছি কেন, অনেকজনেরই মনে হচ্ছে যে অনেক বেশি ক্লাস হয়ে যাচ্ছে, ধরো অফলাইনও হচ্ছে অনলাইনও হচ্ছে। দেখো করার পর একটা কারণ হচ্ছে যে একটু আগে যে ভূতগুলো ঢুকেছিল, কারণ হচ্ছে মূলত তোমার যদি প্র্যাকটিসের অভাব হয়, মানে আমি ধরো এতজনকে দেখলাম তো চোখের সামনে, অনেক ভালোকে ক্লিয়ার করতেও দেখলাম না, আবার দেখেওছি অনেকে ক্লিয়ার করেছে। মূলত আমি দেখো এই ক্লাসটাকে তোমাকে ওভারলোড করছি না, মানে আমি তোমাকে এটা উদাহরণ দিচ্ছি যে আজকে যদি আমি 9:30টায় ক্লাসটা শুরু না করতাম, 9:30টার থেকে ধরো আজকে বাজছে এখন আমার কাছে 11:20, 2 ঘন্টা। এই 2 ঘন্টাতে যা কিছু অঙ্ক করা হলো, প্র্যাকটিস করা হলো, তুমি বাড়িতে কোনোদিনই 2 ঘন্টাতে এই পরিমাণ পড়তে পারতে নেবার, এই পরিমাণ পড়তেই তুমি পারতে না 2 ঘন্টাতে। আমি কনফার্ম যে একটা নতুন টপিক, গ্রাফ, সাথে 20-25টি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার, এই 2 ঘন্টায় এই এফিসিয়েন্সিটা তোমার হতো না। তাছাড়া আমার কি ইয়ে লেগেছে যে গলা ফাটানোর, কিন্তু তা নয়, তাহলে প্র্যাকটিসটা হয়ে যাবে বারবার। অনেকেই আছে যারা মনে করছে টাইমের অপচয়, ঠিক আছে তারা নাই করুক, প্রত্যেকেই তো উদাহরণ থাকতে হবে। যদি সবাই সমানভাবে ক্লাস করে, সবাই যদি সমান রকম করে প্র্যাকটিস করে, তাহলে কম্পিটিশনের থেকে নাম হাঁটাবে কে? তোমার তো তাহলে তো কম্পিটিশন তোমার 360-এর যেইতে 360 হয়ে যেতে পারে না, এই 300 হয়ে যেতে পারে। 360 অ্যাডভান্স হয়, আর নিটেও দেখা যাবে 720-র মধ্যে 710 হয়ে যাবে। তাহলে কম্পিটিশন থেকে কিছু জনকে হাঁটতেও হবে, সেটা উচিত। তাই যারা যেখানে এফিসিয়েন্সি মনে করছে করবে, সেটা তাদের স্বাধীনতা। কারো কাজ আছে, হয়তো কেউ একটু পার্সোনালিটি ব্যাপার আছে। তো যাই হোক 30 মিটার এই এফিসিয়েন্সি হতো না তুমি যদি
না করতে ক্লাস, মানে 2 ঘন্টার মধ্যে তুমি আমাকে করে দেখাও তো কোনো তো একটা 2 ঘন্টাতে তুমি একটা নতুন টপিক গ্রাফ করে তার মধ্যে তুমি 30টা প্রশ্ন করে দেখছো, অসম্ভব। দেখো এখানে কিন্তু হয়ে যাচ্ছে, প্র্যাকটিসটাও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে টপিকটাও হয়ে যাচ্ছে, সাথে যদি কোনো কনসেপ্ট বুঝতে বাকি ছিল আগে বা না তুমি বুঝতে না পারছিলে, দেখো আজকে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা একটা সুবিধা। আমি এই জন্যই কেউ করুক ক্লাস না করুক, 2-3 জন আছে, আমি ভেবেছি আমি সপ্তাহে 2টো ক্লাস করব। কম কম সময়ই করব, কিন্তু 2টো করব। কেউ করবে না করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমি করব। তাদের যার প্রয়োজন সে থাকবে। চলো পরেরটা যাই। পরেরটা এটা বলেছে যে এইগুলোর মধ্যে কে ওয়ান ডাইমেনশনাল মোশন সেটা আগে তোমাকে বলতে হবে। অর্থাৎ একমাত্রিক গতি, দেখো এখানে বলি এটা হচ্ছে MSQ, এটা WBJEE এর একটা কোশ্চেন আমি নিয়েছি, অর্থাৎ মাল্টিপল সিলেবল কোশ্চেন। একটা নয় অনেকগুলো অ্যান্সার হবে, একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা তো হবে না, চারটের মধ্যেই থাকবে। এটা মাল্টিপল সিলেবল কোশ্চেন। তো করতে গেলে এরকম হবে যে প্রথমে প্রশ্নটা দেখি। দেখো প্রথমের প্রশ্নটা তো যে কোন একটা ফেজ আছে যেটা t=0 হয়তো সে নেগেটিভ আছে, যত সময় চলছে সে নেগেটিভ থেকে পজিটিভ এসে সামনে চলে যাচ্ছে, এ তো হবে। এ হবে তার বড় কারণ যে হয়তো কোনো একটা গাড়ি পিছনে ছিল মেইন পজিশন থেকে, সময়ের সাথে সাথে সামনে এগিয়ে এগিয়ে যাচ্ছে, তাই এ হবে, এর মধ্যে কোনো ডিবেট নেই। বি কে দেখি। বি দেখতে পাচ্ছি যে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম একটা চক্রাকারে ঘুরছে, অর্থাৎ যখন ডিসপ্লেসমেন্ট 0 তখন বেগ ভেলোসিটি ম্যাক্সিমাম, তারপর ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ভেলোসিটি 0। আবার যখন চলতে চলতে দেখা যাচ্ছে মানে এটা একটা লুপে ঘুরছে, এটাও তো হবে, দ্বিতীয়টাও হবে, বিও হবে। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট প্রাপ্ত হতেই পারে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি একটা চক্রাকারে ঘুরছে, তাই হবে। সি দেখি, ভেলোসিটি টাইম গ্রাফ। ভেলোসিটি টাইম গ্রাফে দেখো একটা নির্দিষ্ট টাইমে t=0 তে পার্টিকেলের ভেলোসিটি একবার এটা একবার এটা, তাই না? অর্থাৎ t=0 তে একটা নির্দিষ্ট টাইমে পার্টিকেলের ভেলোসিটি একটাই হবে, দুটো হতে পারে না। একটা নির্দিষ্ট টাইমে পার্টিকেলের ভেলোসিটি দুটো হতে পারে না, একটাই তো হবে। দ্বিতীয় একটা জায়গা দেখো, আমার দ্বিতীয় একটা জায়গাও ক্লিয়ার করা দরকার যে তার মানে সি তো হচ্ছে না আর ডি তো হচ্ছে, মানে আমার হিসাবে অ্যান্সার হচ্ছে এ ডি। এবং ডিসপ্লেসমেন্ট টাইমটা একবার দেখে নি, ডিসপ্লেসমেন্ট পজিটিভ, ডিসপ্লেসমেন্ট নেগেটিভ, ভেলোসিটি পজিটিভ, ভেলোসিটি নেগেটিভ, অর্থাৎ পিছনে যাচ্ছে সামনে যাচ্ছে, পিছনে একই ডিসপ্লেসমেন্ট, 0 তে দুটো ভেলোসিটি, অর্থাৎ একই পজিশনে দুটো ভেলোসিটি হতেই পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এ হবে, সি, বি হবে, ডি হবে, তিনটে হবে। এক মিনিট, ভেলোসিটি ডিসপ্লেসমেন্টের যে গ্রাফ সেটা একমাত্রিক গতি বলেছে না, হ্যাঁ এফ বি ডি তো হচ্ছে, এ বি ডি তিনটেই হবে, কারণ এখানে তিনটেকেই রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ এবারে এই ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যদি তুমি ভাবো যে এই গ্রাফটা এরকম হচ্ছে, হচ্ছে কেন, আমি যদি করি দেখো এইভাবে বলতে পারি। ধরো ইমাজিন করো, মনে করো ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি পজিটিভ, এ ভাবো ডিসপ্লেসমেন্ট 0, এর নিচে আছে ভেলোসিটি পজিটিভ, উপরেও গেল, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, ভেলোসিটি 0, অর্থাৎ এই হাফটা হয়ে গেল। এই হাফটা হওয়ার পর ও নিচে আসছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এর পর দেখো, অর্থাৎ এখানে থাকা মানে ডিসপ্লেসমেন্ট তো পজিটিভই আছে কিন্তু ভেলোসিটি নেগেটিভ। নেগেটিভ ডিসপ্লেসমেন্ট মিন কি, মানে তুমি এটা ভাবো, হয়েছে এটা, এটা দেখো, এটা মনে করো মিন পজিশন, শুরুতে ডিসপ্লেসমেন্ট 0, উপরে ছুটলে ধীরে ধীরে উপরে উঠলো, ম্যাক্সিমাম হাইটে গেল, অর্থাৎ এই পার্টটা হয়ে গেল ডিসপ্লেসমেন্ট 0। এই দেখো ম্যাক্সিমাম নিচে নামছে, দেখো ডিসপ্লেসমেন্ট এটা তো পজিটিভ পার্ট, ডিসপ্লেসমেন্ট পজিটিভই আছে কিন্তু ভেলোসিটি ট্রেন্ড হচ্ছে নেগেটিভে যাওয়ার জন্য, যে ভেলোসিটি নেগেটিভ গেল 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 গেল, এখানে কেন শেষ হবে? ধরো এটা তো মেন পজিশন, আমি বলছি এর পরেও আবার সোজা নিচে নেমে গেল, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট এখন নেগেটিভ, তাই না? এবং ভেলোসিটিও দেখো নেগেটিভ, অর্থাৎ এই এই হাফটাতে চলে এসেছি, কারণ ভেলোসিটি আমি উপর দিক থেকে পজিটিভ নিয়েছিলাম, এখন নিচে নামছে, নেক্সট এখানে যাওয়ার পর আবার উপরে উঠছে,
অর্থাৎ একটা স্প্রিং যেভাবে মোশন করে, এই যে স্প্রিং যেভাবে করে, এই যে যদি সেই মোশনটা হয় সেটাই তো দেখো এটা, অর্থাৎ এ বি ডি তিনটে অ্যান্সার হবে। ঠিকই, এসএইচএম এর গ্রাফ, এটা একটা এসএইচএম এর গ্রাফ, অর্থাৎ এটা হবে এ হবে, বি হবে এবং ডি হবে, তিনটে হবে। নেক্সট প্রশ্ন, দেখো প্র্যাকটিস করানোর একটাই ব্যাপার যে যারা যারা পরীক্ষা দিয়েছে মানে এর আগে, তারা একটা জিনিস তো দেখা গেছে বিভিন্ন লোকের পরীক্ষার রিপোর্ট এসে, যে তারা পড়েছে প্রচুর, থিওরিও প্রচুর হয়েছে, কিন্তু কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে কোথাও না কোথাও একটা খামতি রয়েছে, যে খামতির জন্য পরীক্ষায় যাওয়ার পরে সহজ সহজ প্রশ্নগুলো কিন্তু আর করে উঠতে পারেনি। এবং পরীক্ষায় তুমি যদি দেখো আজকে যেইতে, আমি বললে এখন তোমরা হাসবে, 11-এ পড়ো বলে, যে আহ, একদম বেসিক সহজ সহজ প্রশ্নগুলো কিছু থাকে, এবং সেগুলোও যদি কেউ মোটামুটি ক্লিয়ার করে চলে আসে না, তাতেও তার মোটামুটি র্যাঙ্কটা হয়ে যাবে। বেসিক প্রশ্নতে কিছু থাকে, মানে তিনটে সব ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি মিলে যে বেসিক প্রশ্নের যে লটটা পাবে, সেই লটটাও যদি কেউ করে আসে না, সেও কিন্তু মোটামুটি ক্লিয়ার করে যাবে। কিন্তু কি হয়, ওখানে যে ঘাবড়ে যে আর হয় না, কিছু প্রশ্ন মানে এক চান্সে ফর্মুলা মাথায় আসে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যে তুমি কোনো, কারণ এটা আলাদা, পরীক্ষার হল আলাদা। এক্সাম হলে কি হয়, তুমি যখন কোনো প্রশ্ন দেখবে, দেখা মাত্রই উইথ মানে ধরো 10 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে চলে আসে যে কি ফর্মুলা দিয়ে করবো, তার মানে তুমি শুরু করতে পারলে। যদি মাথায় না আসে, তখন মনে হয় ঠিক আছে এটা পরে করবো, অন্যটা করি, এই করতে করতে দেখবে সেটাতে আসার তুমি সময়ই পেলে না। এটা হয় দুটো কারণে, এক কোশ্চেন প্র্যাকটিসের অভাব, প্লাস আমি নিজের মাইন্ডসেটটাকে কোনোদিন কোশ্চেন প্র্যাকটিস করে যে এক্সাম রিলেটেড আনিই, এই দুটো সমস্যা হয়ে যায়। এই দুটোর জন্য কিন্তু অনেকেই র্যাঙ্ক করতে পারে না, অথচ তারা র্যাঙ্ক করা উচিত ছিল, কারণ অন্যরা হয়তো করে গেছে, তাদের হয়তো করা উচিত থাকে না, এমনটা হয়। হয়তো এক্সামের হল একটা আলাদা, আমার মনে হয় যুদ্ধই চলে। এটা করো, বলো কোনটা অ্যান্সার হবে। এরিয়া বার করানোর জন্য এটা একটা করো, এটা হচ্ছে এরিয়া আন্ডার ট্রাপিজিয়াম, তাই না? এটা হচ্ছে ট্রাপিজিয়াম। আর আর তারপরে আমরা ট্রাপিজিয়াম, হ্যাঁ ট্রাপিজিয়ামই তো হচ্ছে এটা। তার এই দুটো হচ্ছে সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, এই দুটো, তাহলে হাফ ইন্টু, আর উচ্চতা দেখো, এটা আমি ট্রাপিজিয়ামটাকে এই দিক থেকে দেখছি, তাহলে উচ্চতা হচ্ছে 2, আর একটা বাহু হচ্ছে 200, আর একটা তো 400, অর্থাৎ হয়ে যাচ্ছে 2 2 ক্যান্সেল, 600। 600 মিটার এই লাইনটা হচ্ছে দূরত্ব, 600 মিটার। এবার বলেছে প্রথম 30.5, অর্থাৎ তুমি দেখো এটা তো 2 পর্যন্ত 600 হয়ে গেছে, বাকি পুরো যাচ্ছে একটা ইউনিফর্ম ভেলোসিটিতে, অর্থাৎ একটা সমবেগে চলেছে, সেটা 30.5 পর্যন্ত যদি আমি যাই, তাহলে আমাকে বার করতে হবে এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত। এই চতুর্ভুজের ক্ষেত্রফল কত বার করতে হবে। চতুর্ভুজের ক্ষেত্রফল দেখো, উচ্চতা হচ্ছে দৈর্ঘ্য বা প্রস্থ যাকে নাও, একটা 400, আর একটা হচ্ছে 400 প্লাস 28.5 কে আমি এরকম লিখছি 57/2, সেটাই 57/2, 56 কে 57 হবে, 2 2 ক্যান্সেল করলে 200 হবে, অর্থাৎ 600 প্লাস এটা হচ্ছে 57, অর্থাৎ হচ্ছে তোমার 114 চলে আসছে, 12,000, মানে হচ্ছে কিমি করলে 12 কিলোমিটার, 12 কিলোমিটার অ্যান্সার হবে, 12 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, এটা রয়েছে, বিয়োগ করবো, S1 যদি বলি, এটা S2, এটা S3, এটা S4, চারটে পার্ট করলে S1 হবে দেখো এটা 2 আর এটা 8, অর্থাৎ 16। S2 হবে 2 আর এটা হচ্ছে 4, অর্থাৎ হচ্ছে 8। S3 হবে এটা 4 আর ওদিকে 4, অর্থাৎ 4 4 16। S4 হবে 2 আর এটা হচ্ছে তোমার 4, অর্থাৎ 16। এই 2 আর এটা হচ্ছে তোমার 4 হচ্ছে না, 2 হচ্ছে আর এটা 4 হচ্ছে, মানে
2 ইন্টু 8 হচ্ছে। তাহলে দেখো এই দুটো পার্ট ডিসপ্লেসমেন্টের জন্য নেগেটিভ হয়ে যাবে আর ডিস্টেন্সের জন্য যোগ হয়ে যাবে। তাহলে যদি ডিসপ্লেসমেন্টের কথা বলা হয় তাহলে এটা হচ্ছে 16 প্লাস 16 32, এটা ডিসপ্লেসমেন্ট। আর ডিস্টেন্সের সরি 16 প্লাস 16 32 আর মাইনাস হয়ে যাচ্ছে 16, কারণ এটা দুটো বিয়োগ হবে, দুটো নেগেটিভে আছে, সেই জন্য হয়ে যাবে মাইনাস 9 প্লাস 16 মিটার, এটা ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সের কথা যদি বলি তাহলে চারটেরই হবে যোগ, কারণ ডিস্টেন্স নেগেটিভ তো হয় না। ডিস্টেন্স যদি নেগেটিভ না হয় তাহলে পাচ্ছি 16 আর 16 32 আর 8 আর 8 16 48। তার ডিসপ্লেসমেন্ট ইনটু ডিস্টেন্স বললে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 16 ইজ টু 48, অর্থাৎ 1:3। অ্যান্সার তো সি। হ্যাঁ সি হবে, অ্যান্সার সি। নেক্সট কোশ্চেন, অনেকেরই দেখছি ধৈর্যের ভয়ানক ভাবে গেছে। আচ্ছা এটা গ্রাফ, এটা ছিল ভি, এটা ছিল এক্স, এরকম একটা ছিল ভি নট থেকে এক্স নট টাইমে এটা 0 হয়ে গেছে, তাহলে বলেছে অ্যাক্সিলারেশনের গ্রাফ কত হবে, এটা যে ছিল প্রশ্নটা। হাফ হাফ প্রজেক্টাইল মোশন হলেই ওই পার্টটা হয়ে যাবে। এটা আমি বলতে চাইছি এটা ছিল আসল প্রশ্ন, ভি নট থেকে এক্স নট পর্যন্ত গেছে 0 হয়ে গেছে, এটা ছিল প্রশ্ন যেটা আমি দিয়েছিলাম। এটা ঠিক এরকম দেখো, অ্যাক্সিলারেশন এ সমান, সেটা পরে দেখছি, আমি এই গ্রাফের স্লোপ দেখতে পাচ্ছি ভি ডিভি বাই ডিএক্স, এটা দেখো এরকম বলতে পারি ভি নট মাইনাস 0 এক্স নট মাইনাস 0, মিনস এটা তো হয়ে যাচ্ছে যে এর স্লোপ ডিভি বাই ডিএক্স সমান দেখো মাইনাস অফ আসছে মাইনাস ভি নট বাই এক্স নট, অর্থাৎ এর স্লোপ তো নেগেটিভ, তাই না, এর স্লোপ নেগেটিভ। অ্যাক্সিলারেশন তুমি বলতে পারো যে ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, অর্থাৎ এ সমান মাইনাস ভি ইন্টু ভি নট বাই এক্স নট। তাহলে দেখো ভি নট বাই এক্স নট এটা তো কনস্ট্যান্ট, কারণ এটা স্লোপটা দেখো কনস্ট্যান্ট, কারণ এটা স্ট্রেট লাইন রয়েছে। আমি বলেছিলাম যে স্ট্রেট লাইন হলে কনস্ট্যান্ট, এবং দেখো অ্যাঙ্গেলটা ট্যান থিটার মান বড় 90 চেয়ে, তাই নেগেটিভ। তাহলে অ্যাক্সিলারেশন দেখতে পাচ্ছি যে যখন আমার ভি ইকুয়ালস টু ম্যাক্সিমাম, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0, যখন পজিশন 0 দেখো, তখন নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু 0-তে আমার ভেলোসিটি দেখো এখানে, অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশনও হবে ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভ। দেখো এক্স যেখানে 0 অর্থাৎ এখানে, সেখানে ভি তো ম্যাক্সিমাম, তাহলে অ্যাক্সিলারেশনও হবে ভি এর উপর ডিপেন্ড করছে ম্যাক্সিমাম কিন্তু নেগেটিভে, অর্থাৎ ধীরে 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 যত সময় যাচ্ছে দেখো ভি কমছে, মিনস অ্যাক্সিলারেশনও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দেখো অ্যাক্সিলারেশন কমছে বলছি না, নেগেটিভে কমা মানে রিটার্ড অ্যাক্সিলারেশন ইনক্রিজ করা হয় বলা হয়। ধীরে 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 আস্তে আস্তে দেখো একটা সময় যে যখন এক্স নট ডিস্টেন্সে এসে ভি নটটা ভি 0 হয়ে গেছে, এই যে ভি 0 হয়ে গেছে মিনস অ্যাক্সিলারেশনও সেখানে 0, অ্যান্সার হবে এ। হ্যাঁ ভিডিটাও হয়ে যাচ্ছে, দেখলাম আমি ভিডিটাও হয়ে যাচ্ছে, ভিটিটাও কিন্তু এটা হবে, ভিটি এর গ্রাফটাও এটাই হবে। নেক্সট কোশ্চেন, আর বেশি নেই, নাও ধৈর্য রাখো আর একটু, আর বেশি নেই। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট টি ইকুয়ালস টু 0 তে এই কতগুলো জিনিস, টি ইকুয়ালস টু 0 তে ডিসপ্লেসমেন্ট 0, এবং তোমাকে সাথে বলেছে যে সমত্বরণে চলছে, অর্থাৎ এটা তো ঠিক সমত্বরণ, সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন নেই, টাইম কনস্ট্যান্ট, তাই না, টাইম কনস্ট্যান্ট এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনে, এ ঠিক, বিও ঠিক। দেখো সমবেগে চলার জন্য এখানে কোথাও বলা আছে কি স্টার্টিং ফ্রম অরিজিন রেস্ট, আচ্ছা স্থির বলা আছে, তাহলে টি ইকুয়ালস টু 0 তে ভিও 0, ধীরে ধীরে সময়ের সাথে স্থির মানে ভি ইনক্রিজ করছে, কারণ দেখো সমত্বরণ হওয়ার জন্য ডিভি বাই ডিটি গ্রাফটা তো কনস্ট্যান্ট, তাই না, স্লোপটা কনস্ট্যান্ট, তাই এটাও ঠিক। দেখো এটা ঠিক নয়, এটা রিটারডাকশন মন্দনের গ্রাফ, তাই এটা আবার টি ইকুয়ালস টু 0 তে অরিজিনে নেই, তার মানে এটা ভুল। আবার এটাও ঠিক, ত্বরণে হলে ত্বরণ সময় দেখো, ত্বরণ থাকলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ তো এইভাবে ইনক্রিজ করে, যার ফলে এ ঠিক, বি ঠিক, ডি ঠিক, মিনস অ্যান্সার তো এ, অ্যান্সার তো হবে এ। নেক্সট প্রশ্ন,
এটা বলেছে এটা দেখো বলেছে 40 সেকেন্ড সময় ব্যবধানে একটা velocity v versus time t, plot the particle shown in figure for time interval of 40 seconds, the total distance traveled by the particle and average velocity during the period. দেখো বলেছে 40 সেকেন্ড ব্যবধানের জন্য একটি কণার বেগ বনাম সময় লেখচিত্রকে প্লট করা হয়েছে। তোমাকে বলেছে যে মোট দূরত্ব এবং গড় বেগ। তাহলে আমরা আগে ডিসপ্লেসমেন্ট বার করব, গড় বেগের কথা বলেছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যদি বার করি তাহলে আমরা প্রথম ডিসটেন্স দেখো, ডিসপ্লেসমেন্ট মিন্স এই এরিয়াটা এবং এই এরিয়াটা। তাহলে আমরা ডিসটেন্স বার করলে এটা একটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু এটা ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হয়ে যাচ্ছে এটা 50 মিটার। S2 দেখো অপোজিটে আছে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট হলে তো এটা নেগেটিভ হয়ে যাবে। এর বার করি হাফ ইন্টু উচ্চতা করলাম ইন্টু ভূমি, অর্থাৎ হয়ে যাচ্ছে এটাও 50। দেখো যদি ডিসপ্লেসমেন্টের তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি বলি তার মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট তো হচ্ছে 50, দেখো পজিটিভে গেছে, 50 তো গেছে নেগেটিভে, বাই টাইম তো 40 সেকেন্ড, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি 0, কারণ শুরু থেকে যেখানে গেছিল আবার সেখানেই ফিরে চলে এসছে, সেই জন্য অ্যাভারেজ ভেলোসিটি 0 গেছে আবার ফিরে এসছে, অ্যাভারেজ ভেলোসিটি 0। দ্বিতীয় যে পার্টটা আমরা দেখব ডিসটেন্স বলেছে, মোট দূরত্ব। তো দূরত্ব তো নেগেটিভ হয় না, তাই প্রথমবার গেছে 50 মিটার, প্রথমবার গেছে 50 মিটার, হচ্ছে না কেন, ঠিক আছে, এবং দ্বিতীয়বারও গেছে 50 মিটার, অর্থাৎ টোটাল তো 100 মিটার গেছে, যা বলেছো অপশন সি ইজ কারেক্ট। ডিসটেন্স তো 100 এবং ভেলোসিটি 0। বরাবর এমন ভাবে চলে যে x এর সমন্বয় সমীকরণ x = 4 - 2t + t² অনুযায়ী সময়ের সাথে পরিবর্তিত হয়। কোণার গতি সময়ের সাথে এভাবে পরিবর্তিত হবে। নিচের চারটে ইকুয়েশনের মধ্যে কোনটা ঠিক? তোমাকে বলেছে কোণার গতির সাথে সময় মানে স্লোপকে dv/dt, তাহলে স্লোপ বার করতে হবে প্রথমে। দেখো করছি, dx/dt ওর ভেলোসিটি যেটা আসছে 4 তো 0, -2 + 2t। তাহলে যদি স্লোপ দেখি dv/dt আসছে দেখো শুধু 2, অর্থাৎ দেখো এর স্লোপ পড়বে, অতএব ভিটি যে গ্রাফ হবে, যে তুমি ভিটি কে তৈরি করবে, ভিটি গ্রাফের দেখো স্লোপ হবে কনস্ট্যান্ট এবং তার মান হচ্ছে 2, সেটাই তো পাচ্ছি, ভিটি গ্রাফ কনস্ট্যান্ট এবং 2। এবারে শুরুটা কোথায় করবে এটা হচ্ছে দেখা, আমার চেয়েছে কি কণার গতি সময়ের সাথে এইভাবে পরিবর্তন হবে, অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফ দিয়েছে। তো আমরা এটা বলতে পারি দেখো যখন t = 0 তখন দেখো v হচ্ছে -2, তাই না, অর্থাৎ মাইনাস থেকে তো শুরু হবে ভেলোসিটি, এবং t = 2 সেকেন্ডে ওর ভেলোসিটি হয়ে যাবে 0, তারপর ও চলে যাবে পজিটিভে, অর্থাৎ শুরুটা হবে মাইনাস, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। একমাত্র অপশন দেখো এটা, ওর গ্রাফটা ঠিক এরকম হবে, তাই না। t = 0 তে দেখো -2, তারপর এই 0 তে, আর t = 2 তে 0, তারপর ক্রমাগত উঠবে, অর্থাৎ অ্যানসার হবে সি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে পুরো গ্রাফটাতে ত্বরণ শূন্য অর্থাৎ ভেলোসিটি টাইম গ্রাফ এমন একটা জায়গায় দেখতে হবে যেখানে স্লোপটা হবে তো 0, সেই জায়গাটা আমাকে চেক করতে হবে। ঠিক আছে, আগের প্রশ্নটা লাস্টে করছি, দাঁড়াও দেখছি কি কি বাকি আছে না আছে দেখছি, আগের প্রশ্নটা দেখছি। দেখো এর ক্ষেত্রে একমাত্র স্লোপ 0 দেখতে পাচ্ছি, এটা তো স্লোপ আছে, অর্থাৎ ভেলোসিটি অ্যাক্সিলারেশন পজিটিভ, এই অংশে অ্যাক্সিলারেশন নেগেটিভ, এই অংশ দেখা যাচ্ছে নেগেটিভ,
এবং এখানে দেখো এই যে ডি যে অংশটা আছে এখানে স্লোপটা 0। এখানে স্লোপটা 0, অর্থাৎ ডি অংশে কিন্তু স্লোপ 0। তাদেরকে যথেষ্ট ধন্যবাদ এবং আবার মাধ্যমিকে পাস করার জন্য শুভেচ্ছা। উচ্চ মাধ্যমিকে সেই আলফা পার্টিকেলটা হলো না যেটা 2000 এর মধ্যে একটা প্রোটনের নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে ব্যাক করে চলে আসে, সেই আলফা পার্টিকেলটা হলো না। বাকি আলফা পার্টিকেলের মধ্যেই থাকো যারা সোজা পেরিয়ে চলে যায়। চলো।